ওকে, তাহলে আমরা যতদূর পারি ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমরা ক্লাসটা মাত্র শুরু করতেছি, কতদূর কন্টিনিউ করতে পারবো জানি না, যতক্ষণ পারা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে কাস্টমার অ্যাড করা, কাস্টমারের সাথে আরেকটা জিনিস আছে কাস্টমারের সাথে আরেকটা জিনিস আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ঢুকতে গেলে অনেক সময় লাগতেছে। তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা আমরা সাপ্লায়ারের পরে দেখাবো। আমরা আগে সাপ্লায়ার অ্যাড করবো। এখানে দেখেন সাপ্লায়ার আমরা কোথায় পাবো, আর সাপ্লায়ার কেনই বা অ্যাড করবো। প্রথমে আপনাদেরকে বলি আমরা। হ্যাঁ, হ্যাঁ। না, 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 এখানে সাপ্লায়ারের কনসেপ্টটা একটু ডিফারেন্ট। যেমন সাপ্লায়ার কাছে, রাইট, 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 রাইট। সাপ্লায়ার মানে হচ্ছে আমাদের সাপ্লায়ার, যে আমাকে বিক্রি করবে আর কি, আমার কাছে বিক্রি করবে। হ্যাঁ, তো এখন ধরেন আমার তো একটা মানে অনলাইন সিস্টেম, অনলাইন সফটওয়্যার, যার কারণে আমাকে যার কাছ থেকে আমি কিনতেছি তাকেও আমার লিস্টে রাখতে হবে। তা না হলে সফটওয়্যার বুঝতে পারবে না যে আমার এই যে এক্সপেন্সটা, মানে আমি কোনো কিছু কিনতেছি মানে কি খরচ করতেছি, তাই না? আমার এই এক্সপেন্সটা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কার নাম হিসাব রাখবে, এটা সফটওয়্যার বুঝতে পারবে না। যার কারণে আমাদেরকে অবশ্যই সাপ্লায়ার অ্যাড করতে হবে। হ্যাঁ, এখন এই সাপ্লায়ার যার কাছ থেকে কিনবো তাকে আমি, তো সে তো আমার ধরেন আমার খাতায় তার নাম লেখা আছে। হ্যাঁ, এখন তাকে আমি আমার এই সিস্টেমে অ্যাড করব কিভাবে? আমার এই সিস্টেমে অ্যাড করতে গেলে আমাকে আসতে হবে এই নেভিগেশন প্যানেলে। ওকে, নেভিগেশন প্যানেলে এসে আমাকে যেতে হবে এক্সপেন্সে। সাপ্লায়ার সবসময় থাকবে এক্সপেন্সে, কারণ আমরা সাপ্লায়ারের কাছে এক্সপেন্স করবো, তাই না? প্রোডাক্ট কিনলে আমাদের খরচ হবে। এই এক্সপেন্সে যদি আমি আসি তাহলে আমি এই পেজটাতে আসবো, এখন যে পেজটা দেখতে পাচ্ছেন এইটাতে আসবো। ওকে, এখানে আসার পর দেখেন একটা আছে এক্সপেন্স, একটা আছে সাপ্লায়ার। আমরা যখন কাস্টমার অ্যাড করেছি ওই ট্যাবটাতে আমরা দেখেছিলাম কি, একটা থাকে অল সেলস, একটা থাকে কাস্টমার, আর একটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তিনটা পাশাপাশি থাকে। এখানে আছে দুইটা, একটা হচ্ছে এক্সপেন্স আর একটা হচ্ছে সাপ্লায়ার। এখন এই যে এক্সপেন্সটা এখানে কি দেখাবে, এখানে দেখেন বলছে কি লাস্ট 12 মান্থসের ডেটা দেখাবে আপনাকে। ধরেন যেই যেই সাপ্লায়ার আপনার কাছে টাকা পাবে, যেই বিলগুলো আপনার ওপেন আছে, ওপেন মানে এখনো পেমেন্ট করেননি, খরচ এখনো ক্লোজ হয়নি, সেগুলো সামারিগুলো এখানে দেখাবে। এই অল এক্সপেন্স এটা আমরা একটু পরেই দেখতে পাবো ট্রানজাকশন করলে। আর এই যে সাপ্লায়ার পাশে দেখেন একটা সাপ্লায়ার বলে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। এই সাপ্লায়ারে আসলে আমাদের যত সাপ্লায়ার এখানে আমাদের অ্যাড করা থাকবে, যাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা কিনি, সেই সাপ্লায়ার গুলাকে আমরা এখানে পাবো, এই সাপ্লায়ার এগেনস্টে পাবো। এই সিচুয়েশন থেকে একটা জিনিস বোঝা যায়, বুঝছেন, যে ধরেন আধুনিকতা বা অ্যাডভান্স ডিজিটাল সব ঠিক আছে, কিন্তু ম্যানুয়াল জিনিসের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আচ্ছা, দেখেন আমরা সাপ্লায়ারে আসলাম, এখানে আমাদের একটা সাপ্লায়ার লিস্ট থাকার কথা। যেহেতু এখানে আমাদের সাপ্লায়ার এখন পর্যন্ত আমরা অ্যাড করি নাই, যার কারণে এখানে আমাদের দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ইম্পোর্ট সাপ্লায়ার আর একটা হচ্ছে অ্যাড সাপ্লায়ার ম্যানুয়ালি। মানে আমরা যদি একটা একটা করে ম্যানুয়ালি সাপ্লায়ার অ্যাড করি সেটাও করতে পারবো এটার মাধ্যমে। আবার আমরা যদি সাপ্লায়ার ইম্পোর্ট করি কোনো একটা এক্সেল ফাইল থেকে বা সিএসভি থেকে, সেটাও এখানে করা সম্ভব। হ্যাঁ, তো আমরা দুটো অপশনই দেখব। আমরা প্রথমে দেখি অ্যাড সাপ্লায়ার ম্যানুয়ালি, ম্যানুয়ালি যে সাপ্লায়ার অ্যাড করা যায় এটাকে আমরা একটু দেখে নিই। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমরা কাস্টমার অ্যাড করা দেখেছি। কাস্টমার অ্যাড করার সময় ঠিক যেরকম একটা উইন্ডো ছিল, সেম একটা উইন্ডো সাপ্লায়ারের ক্ষেত্রেও আছে, জাস্ট ওটা কাস্টমার, এটা হলো সাপ্লায়ার। এখানে দেখেন অনেক ধরনের তথ্য দেওয়ার অপশন আছে সাপ্লায়ারের। প্রথমে আছে সাপ্লায়ারের নেম, টাইটেল, মিস্টার না মিসেস, তারপর বা মিস, ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ সব কিছু আছে। কোম্পানি নেম আছে, ডিসপ্লে নেম আছে, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস,
থেকে শুরু করে যদি কোনো অ্যাটাচমেন্ট রাখতে চান, তার ছবি, তার আইডি কার্ড সব রাখতে পারবেন, সব এখানে অপশন দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমাদের জন্য যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে একটা ফিল্ড ম্যান্ডেটরি, একটা ঘর ম্যান্ডেটরি, সেটা হচ্ছে সাপ্লায়ারের ডিসপ্লে নেম। ওকে, এই সাপ্লায়ারের ডিসপ্লে নেমে জাস্ট আমরা একটা নাম দিলেই বাকি কোনো ইনফরমেশন যদি আপনি না দেন তাহলে সাপ্লায়ার অ্যাড হবে। আর যদি এমন হয় যে সবগুলো ঘর আপনি ফিল আপ করেছেন, সব ইনফরমেশন দিয়েছেন, শুধুমাত্র এই সাপ্লায়ারের যে ডিসপ্লে নেম এটা দেননি, তাহলে কিন্তু এটা নিবে না। ওকে, তার মানে এখানে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে সাপ্লায়ারের ডিসপ্লে নেম। আচ্ছা, ওকে, ধরেন আমরা একটা সাপ্লায়ারের নাম দিলাম, কি নাম দেওয়া যায়, ধরেন আমরা একটা সাপ্লায়ারের নাম দিলাম হচ্ছে জেমস অ্যান্ড্রু। জি জি, রেকর্ড হচ্ছে। ধরেন আমরা একটা সাপ্লায়ারের নাম দিলাম হচ্ছে জেমস অ্যান্ড্রু। হ্যাঁ, শুধু ওনার নামটা যদি আমি দিই তাহলে এটা আমার সেভ নিয়ে নিবে। বাকি ইনফরমেশন যদি আমার ক্লায়েন্ট আমাকে দেয় যে ওর ঠিকানা এটা, ওর কোম্পানির নাম এটা, ওর ইমেল অ্যাড্রেস এটা, ফোন নাম্বার, সেগুলো আমরা জাস্ট এখানে ঘরে ঘরে বসাই দিব, আমার কান্ট্রি পোস্ট করে এগুলো বসাই দিব, দিয়ে যদি আমি এখানে সেভ দিই তাহলে আমার এই সাপ্লায়ার সেভ হয়ে যাবে। ওকে, দেখেন একটু আগে দেখাচ্ছিল এখানে যে অ্যাড সাপ্লায়ার ম্যানুয়ালি অর ইম্পোর্ট সাপ্লায়ার, আর এখানে দেখাচ্ছে এখন জেমস অ্যান্ড্রুর নাম। হ্যাঁ, সাপ্লায়ার হিসেবে একজন অলরেডি অ্যাড হয়েছে। তাহলে যদি আমরা ম্যানুয়ালি সাপ্লায়ার অ্যাড করি সেক্ষেত্রে আমরা এই যে নিউ সাপ্লায়ার এখানে দেখেন দেখেন একটা সাপ্লায়ার অ্যাড করার পরে চেহারাটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, এই নিউ সাপ্লায়ারে ক্লিক করলে আমাদের এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোতে আমরা সাপ্লায়ারের যা যা ইনফরমেশন আছে এখানে দেব, দেওয়ার পর সাপ্লায়ারের ডিসপ্লে নেম, সাপ্লায়ারকে কী নামে আমি এই সফটওয়্যারে দেখতে চাই সেই নামটা লিখে সেভ করে দিলেই সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপশন, ম্যানুয়াল অ্যাড করার অপশন। আর যদি সাপ্লায়ার আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে আমরা এই যে ড্রপ ডাউন মেনুটাতে যাব, ড্রপ ডাউন মেনুতে গিয়ে ইম্পোর্ট সাপ্লায়ার, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। দেখেন ইম্পোর্ট সাপ্লায়ার দেওয়ার পর এখানে দেখেন একটা পেজ আসছে। এই পেজে বলছে কি ইম্পোর্ট সাপ্লায়ার, প্রথমে দেখেন এখানে তিনটা জিনিস আছে। প্রথমে আছে এখানে আপলোড, এরপর এখানে আছে ম্যাপ ডাটা, এরপর আছে ইম্পোর্ট। হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমার যে ডাটা আছে সাপ্লায়ার, মানে আমার ক্লায়েন্ট আমাকে যে ডাটা পাঠিয়েছে তার সাপ্লায়ার লিস্টের, সেই ডাটাটা আমি এখানে আপলোড করব। এখন ধরেন আমি যদি একটা যে কোনো ফাইল এখানে আপলোড করে দিলেই কিন্তু এটা হবে না, এটা হচ্ছে কুইক বুকের ফরম্যাট অনুযায়ী আপলোড করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা এই যে ডাউনলোড এ স্যাম্পল ফাইল, এখানে দেখেন ব্লু কালার একটা দেখা যাচ্ছে ডাউনলোড এ স্যাম্পল ফাইল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের একটা ফাইল ডাউনলোড হবে, এটাকে বলছে স্যাম্পল ফাইল। এই যে ফাইলটা, এক্সেল ফাইলটা যেভাবে আছে ঠিক সেভাবে আমাদেরকে এই ফরম্যাটে, হুবহু এই ফরম্যাটে আমাদেরকে আমাদের ডাটা এখানে বসাতে হবে। ওকে, তাহলে আমরা এখানে স্যাম্পল ফাইলটা পেয়ে গেলাম। এখন যদি আমরা আমাদের ডাটায় যাই, আমাদের ডাটা কোথায় আছে, আমাদের ডাটা আছে ডেস্কটপে। আমাদের হচ্ছে সাপ্লায়ার, এই যে সাপ্লায়ার। ধরেন এখন যে আমি এক্সেল ফাইলটা ওপেন করছি, এইটা আমার ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছে যে ভাই এগুলো হচ্ছে আমার সাপ্লায়ারের লিস্ট, তুমি এগুলো আমার কুইক বুকে অ্যাড করো। তাহলে আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে যে লিস্ট পেয়েছি, এই ফাইলটা, এই লিস্টটা আমরা যে একটু আগে যে ফরম্যাটটা ডাউনলোড করেছি এই ফরম্যাটে বসাবো।
বসালে পরে আমরা সাপ্লায়ারটা সুন্দর মতো ইম্পোর্ট করতে পারবো। হ্যাঁ, তার জন্য কি করতে হবে, তার জন্য এগুলো তো ডামি ডাটা, এগুলো ডাটা আমাদের প্রয়োজন নাই। আমরা কি করব, এই যে 2 নাম্বার থেকে নিচের সবগুলো ঘর আমরা ডিলিট করে দেব। ওকে, এখন এই 1 নাম্বার ঘরটা আমরা ডিলিট করলাম না কেন, এই রোটা আমরা ডিলিট করলাম না কেন, কারণ হচ্ছে এই রোর যে হেডিং গুলা, এগুলো আমাদের প্রয়োজন, এটাই আমাদের প্রয়োজন। ঠিক আছে, এই হেডিং এর নিচে নিচে আমরা তথ্যগুলো বসাবো। তাহলে হবে কি, আমরা ঠিক কুইক বুকের ফরম্যাটে আমরা এটা আপলোড করে দিতে পারবো। ওকে, তাহলে আমরা হেডিংটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা দেখছি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কি পাঠিয়েছে। প্রথমে পাঠিয়েছে সে কাস্টমারের নেম, সরি সাপ্লায়ারের নেম। আমি এখানে সাপ্লায়ারের নেম কপি করলাম, এটা কপি। ওকে, এরপর আমার যে ফরম্যাট কুইক বুক থেকে, সেখান থেকে নেম কোথায় আছে, এখানে 1 নাম্বারেই আছে নেম, আমি এটা এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা দেখছি কোম্পানির নেম, এখানে আমরা কোম্পানির নেমটা কপি করব, করে এই যে কোম্পানির পাশে বসিয়ে দেব। ওকে, এরপর আছে ইমেইল। এখন দেখি আমাদের ইমেইল এখানে আছে কিনা। ইয়েস, ইমেইল আছে। ইমেইলটা কপি করব, কপি করে আমি এখানে বসিয়ে দেব। এরপর দেখি ফোন, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, এগুলো পাশাপাশি আছে কিনা। ফোন, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, ওয়েবসাইটের ঘরে কিন্তু কিছু নাই। ওকে, আমরা 3টা পাশাপাশি আছে দেখলাম, দেখার কারণে আমরা 3টা একসাথে কপি করলাম। নর্মালি আপনারা 3টা একসাথে কপি করবেন না, কারণ একটা কলাম যদি এলোমেলো হয় তাহলে কোনোটাই আর মিলবে না। ওকে, এখন দেখেন ওয়েবসাইটের ঘরে কিন্তু কিছু নাই, এখানে আমাদেরকে যে ডাটা পাঠিয়েছে সেখানে ওয়েবসাইটের ঘরে ফাঁকা, আমরা এটা ফাঁকাই রাখবো। তারপরে কি আছে, স্টেট, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, এই কটা পাশাপাশি আছে। এই কটা আমরা কপি করব, করে এখানে দেখেন স্ট্রিট, সিটি, এখানে বলছে প্রভিন্স, স্টেট, পোস্টাল কোড, জিপ কোড, এগুলো একই জিনিস। হ্যাঁ, প্রভিন্স, স্টেট, রিজিয়ন এগুলো এক জিনিস, পোস্টাল কোড, জিপ কোড এগুলো সেম জিনিস। হ্যাঁ, আমরা এখানে যদি এটা বসাই, তাহলে দেখেন স্ট্রিটের জায়গায় স্ট্রিট, সিটির জায়গায় সিটি, প্রভিন্সের জায়গায় প্রভিন্স, পোস্টাল কোডের জায়গায় পোস্টাল কোড, আর এটা কান্ট্রি, কান্ট্রির জায়গায় কান্ট্রি চলে এসছে। ওকে, এরপরে যদি আমরা আমাদের ক্লায়েন্টের পাঠানো ডাটা দেখি, এখানে দেখেন ক্লায়েন্ট আপনাকে কি দিচ্ছে, ওপেনিং ব্যালেন্স দিচ্ছে। হ্যাঁ, আর একটা দিচ্ছে ডেট। এই ওপেনিং ব্যালেন্স মানে কি, ওপেনিং ব্যালেন্স হচ্ছে তার আগের আগের মাসের, মানে যখন থেকে আপনি কুইকবুক ব্যবহার শুরু করছেন তার আগের জের ব্যালেন্স। ওকে, এখানে দেখেন জিরো ব্যালেন্স মানে এই সাপ্লায়ার আমার কাছে কোনো টাকা পায় না। মানে 563 মানে এই সাপ্লায়ার আমার কাছে 563 টাকা পায়। এটা 6,978 মানে হচ্ছে এই সাপ্লায়ার আমার কাছে 6,978 টাকা পাবে। ওকে, যেখানে জিরো আছে সেখানে টাকা পায় না, আর যেখানে টাকার অ্যামাউন্ট আছে, যেহেতু সাপ্লায়ার আমি তার কাছ থেকে প্রোডাক্ট কিনেছি, এটা হচ্ছে তার আমার পাওনাদার। ওকে, এটা যদি আমি ব্যালেন্সের ঘরে বসাই, ব্যালেন্স বসালাম। এখন আসেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডেট। এই ডেট মানে হচ্ছে কিন্তু অ্যাজ অফ ডেট। হ্যাঁ, এই সাপ্লায়ার কবে থেকে আপনার সিস্টেমে এন্ট্রি হয়েছে, এখানে দেখেন একটা কমন ডেট দেওয়া আছে 1/1/2022, তার মানে 2022-এর 1 জানুয়ারি থেকে এই ভদ্রলোক এই কুইকবুক সফটওয়্যারটা ব্যবহার করছেন, অথবা এই তারিখে থেকে তিনি ব্যবসা আরম্ভ করেছেন, যে ব্যবসাটা এখনো চলছে। ওকে, তাহলে আমরা যদি এই ডেটের জায়গায় এটা দিই 1/1/2022, এটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এরপর আমরা এটাকে সেভ করব। সেভ করব আমরা ডেস্কটপে, ডেস্কটপে আছে সেভ। ওকে,
আচ্ছা আমি বলি, যেটা আমরা ডাউনলোড করলাম, হ্যাঁ, ওইটা হচ্ছে ফরম্যাট। ওই ফরম্যাটেই আমাকে ইয়াতে দিতে হবে, কুইকবুকে দিতে হবে। হ্যাঁ, ধরেন ক্লায়েন্ট এখানে সিরিয়ালি দিছে, বাট ক্লায়েন্ট তো অন্যভাবেও দিতে পারে, সে হাতে লিখেও দিতে পারে, তাই না? এখন একটা কাস্টমারের ক্ষেত্রে তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাস্টমারের নাম দিতেই হবে। ওকে, কাস্টমারের নাম দিতেই হবে, কাস্টমারের নাম দিবেন, দেওয়ার পরে বাকি যেই যেই ইনফরমেশন ক্লায়েন্ট আমাদেরকে দিতে পারবে সেই ইনফরমেশনগুলো আমরা ওই ফরম্যাটে, কুইকবুক থেকে যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেই ফরম্যাটে বসাবো। রাইট, 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 ক্লায়েন্টের কাছ থেকে ওই ডাটাগুলো আমরা ওই ফরম্যাটে বসালাম আর কি। হ্যাঁ, বসে আমরা ওটা সেভ করলাম, সেভ করে আমরা এগুলো কেটে দিই। আচ্ছা, আপলোড করার আগে সবসময় করবেন কি, ওই ওপেন ফাইলটা ক্লোজ করে নেবেন, কেটে দিয়ে ক্লোজ করে নেবেন, তা নাহলে দেখা যাবে আপলোডের সময় সময় ঝামেলা হয়। হ্যাঁ, আচ্ছা এখন আমরা কি করব দেখেন, এখন আমরা এই যে ব্রাউজ অপশনে যাব, ব্রাউজে ক্লিক করব, ক্লিক করে একটু আগে যেটা আমরা সেভ করেছি সেই ফাইলটা এখানে আপলোড করব। এই ফাইলটা কোনটা, যেটা একটু আগে ডাউনলোড করলাম, কাস্টমারের ডাটা এখানে আমরা মানে ফিট করলাম আর কি, ওই ফরম্যাট ওয়াইজ। হ্যাঁ, এরপর আমরা ব্রাউজ দিলাম, এখন দেখেন এই যে নিচে নেক্সট বাটনটা অ্যাক্টিভ হয়েছে, এই নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এই আপলোড থেকে এখন চলে এসছে ম্যাপ ডাটায়। ওকে, এখন এই ম্যাপ ডাটাটা কি জিনিস? ম্যাপ ডাটা হচ্ছে আমরা যে তথ্যগুলো এক্সেলে দিয়েছি, হ্যাঁ, সেই তথ্যগুলো আসলে কোন তথ্য? এই তথ্য হচ্ছে, যদি আমি একটু দেখাই, আচ্ছা এটা ওপেন হতে সময় নিচ্ছে। একটু আগে যখন আমরা ম্যানুয়ালি অ্যাড করেছি, ডান দিকে একটা উইন্ডো এসেছিল না, মনে আছে সবার? সেই উইন্ডোটার মধ্যে আমরা এখানে কি দিয়েছি, শুধু ডিসপ্লে নেমটা দিয়েছি, বাকিগুলো আমাদের প্রয়োজন ছিল না। তো এই যে এখানে যে তথ্যগুলো বক্স বক্স আকারে ছিল, নাম, ফোন নাম্বার, ফ্যাক্স যা আছে, পোস্টকোড, আরো যা আছে সব, সেগুলো কিন্তু এখানে এক্সেলে কলাম আকারে এসছে। হ্যাঁ, সেগুলো যখন আমরা আপলোড করেছি, এখানে দেখেন এখানে নেমের ঘরে নেম আছে, ওই যে আমরা হেডিংটা রাখছিলাম মনে আছে, এক্সেলের হেডিংটা বাদে বাকি সবগুলো কেটে দিয়েছিলাম ওই ফরম্যাটের, সেই হেডিং ওয়াইজ ঠিক আছে কিনা, নেমের জায়গায় নেম আছে, কোম্পানির জায়গায় কোম্পানি আছে, ইমেলের জায়গায় ইমেল আছে, হ্যাঁ সবগুলো দেখেন গ্রিন টিক আছে। এই যে দেখেন ওয়েবসাইটের এখানে বলছে নো ম্যাচ, এটা বলার কারণ কি? কারণ ওয়েবসাইটের ঘরে আমরা কোনো ধরনের ওয়েবসাইট দেইনি, কারণ ক্লায়েন্ট আমাকে সেই তথ্য দিতে পারেনি। হ্যাঁ, তো এটা নো ম্যাচ থাকলে কোনো সমস্যা নাই, এই যে ট্যাক্স আইডি নাম্বারের জায়গায় নো ম্যাচ এটা আমরা দিই, বাকি সব আমাদের ম্যাচ করছে। ওকে, এরপরে আমরা যাব নেক্সটে। দেখেন এই নেক্সট আসার পর যতগুলো তথ্য আছে সব তথ্যগুলো এখানে ইম্পোর্ট হওয়ার জন্য রেডি। সেটা কি, এই কাস্টমারের নাম, তার কোম্পানি, তার ইমেল সব পাশাপাশি চলে এসছে, ঠিক আমাদের এক্সেলটা যেমন ছিল সেই এক্সেলটা তথ্য আমাদের পাশাপাশি চলে এসছে। ছিল না। এটা কোথায় পাঠাইলাম? এটা আবার আপলোড দিতে হবে। খোরশেদ ভাই, কতক্ষণ
কিছুক্ষণ আগে আসছেন। আচ্ছা, এই জায়গায় আমরা ছিলাম, তাই তো? আমরা সাপ্লায়ার ওয়াইজ তার সমস্ত ডাটা এখানে দেখতে পাচ্ছি, সব ঠিক আছে কিনা। এইখানে দেখেন ওপেনিং ব্যালেন্সের জায়গায় ব্যালেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, ডেটটাও ঠিক আছে। এখন আমরা এখানে এই ডান কোনায় ইম্পোর্টে ক্লিক করব। দেখেন এখানে বলছে 9 of 9 সাপ্লায়ার সাকসেসফুলি ইম্পোর্টেড। তার মানে যদি আমাদের এখানে 9টার জায়গায় 19টা থাকে, 90টা থাকে, তাহলেও সেম প্রসেসে এগুলো ইম্পোর্ট করা যাবে। ঠিক আছে? এই পর্যন্ত কি সবাই বুঝতে পারলেন? কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র কলামগুলোর জায়গায় তথ্য ঠিক থাকলেই হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? কলামের জায়গায় তথ্যটা ঠিক থাকলে হবে, কোনো কলাম কিন্তু ডিলিট করা যাবে না। যেমন আমাদের এখানে কি ছিল, এই যে ওয়েবসাইটের ঘরটা ফাঁকা ছিল, তাই না? ওয়েবসাইটটাকে আমরা ডিলিট করে দিছিলাম, ডিলিট কিন্তু করিনি। যেমন এই যে ওয়েবসাইটের ঘরটা ফাঁকা ছিল, এটা কিন্তু আমরা ডিলিট করিনি। তারপর ট্যাক্স আইডি নাম্বারে আমাদের কোনো তথ্য ছিল না, ডিলিট করে নেই। যদি ধরেন যে সাপোজ এই যে পোস্ট কোড, এটা সাপ্লায়ার আমাকে দিতে পারে নাই, হ্যাঁ, ধরেন এটা আমাদেরকে দেয় নাই, তাহলে পোস্ট কোডের জায়গায় পোস্ট কোড ঠিকই থাকবে, শুধু আমরা এখানে কিছু বসাবো না। ওকে, মেইন জিনিস কোনটা, এই যে নেম, মেইন জিনিস নেম, এইটা মাস্ট, এই ঘর থাকতে হবে। এই ঘর থাকলে এটা ইম্পোর্ট নিবে, এই ঘর না থাকলে এটা কোনোভাবেই ইম্পোর্ট নিবে না। আপনি ফ্রন্ট যেটাই দেন কোনো সমস্যা নেই। আর একটা কি থাকতে হবে, সেটা হচ্ছে এই যে নাম্বার 1 রো, সেটা কি, হেডিং, নেম, কোম্পানি, ইমেল, এগুলো সব থাকতে হবে। ওকে, এই কলমটা, এই রোটা মাস্ট থাকতে হবে, এবং এই রো ওয়াইজ যা যা তথ্য আমাদের কাছে আসে তা তো আমরা বসাবো, না থাকলে বসাবো না। বাট এই যে ওয়েবসাইট নাই জন্য যেটা ডিলিট করে দিব তা কিন্তু করা যাবে না, এটা ফাঁকা রাখতে হবে, এই জায়গায় থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পারলেন কি সবাই? ওকে। আচ্ছা, এখন দেখেন এই যে জেমস অ্যান্ড্রু, এর মাঝখানে কোনো ইনফরমেশন নাই, কারণ এটা আমরা শুধু তার নাম দিয়ে সেভ করছিলাম। আর বাকিগুলোর ইনফরমেশন ছিল জন্য সব ইনফরমেশন এখানে চলে এসছে। ওকে, এখন দেখি আমরা সেলসে একটু যাই। সেলস, তখন তো সেলসে ঢুকতে পারছিলাম না। অল সেলস, আচ্ছা, এখানে বলছে কি ক্রিয়েট ইনভয়েস, মানে আমাদের অল সেলসে কোনো তথ্য নাই। পাশে কি আসবে, আমাদের কাস্টমার। এই কাস্টমার অ্যাড করাটা মানে আমি দেখিয়েছিলাম ক্লাসে, না? আচ্ছা, কাস্টমার যেহেতু মানে আমার এই অ্যাকাউন্টে করা নাই, কাস্টমারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই বুঝতে পারবেন, ঠিক সাপ্লায়ারের মতোই। হ্যাঁ, এটা আসলে তো হয়, আসে না তো। আচ্ছা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাই দেখি, ঠিক পাশাপাশি আছে। সেলসের আন্ডারে, এই যে এখানে সেলসের আন্ডারে কাস্টমার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে দেখেন অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আসছে। আমরা একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা বোঝার বিষয় আছে, সবাই একটু মনোযোগ দেবেন। হ্যাঁ, দেখেন, যদি আমি অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দেই, তাহলে আমার এরকম একটা লিস্ট আসবে। ঠিক আছে, ইনভেন্টরি, নন ইনভেন্টরি, সার্ভিস, বান্ডেল। ওকে, আমাদের এখানে ইনভেন্টরি এবং সার্ভিস এই দুটো দরকার, নন ইনভেন্টরি আমরা কিছু করব না। ঠিক আছে, এটা হচ্ছে এমন কোন অর্গানাইজেশন যেগুলো ধরেন যে নন ইনভেন্টরি, যাদের ধরেন কোনো কি বলে এটাকে, এমন কোনো প্রোডাক্ট যেটা ইনভেন্টরি হিসেবে কাউন্ট হয় না। তো আমাদের মূলত প্রয়োজন হবে ইনভেন্টরি, আমরা ইনভেন্টরি দিয়েই সব কিছু করব। এখন ধরেন অনেকেই এখানে ক্লিক করবেন, এই যে এখানে অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ক্লিক করবেন, কিন্তু আবার আসে, দেখি একটু ওয়েট করে আসুন। আচ্ছা, এখানে দেখেন অনেকের এই ইনভেন্টরি অপশনটা পাবেন না, এই তিনটা পাবেন। তো যদি ইনভেন্টরি না থাকে, তাহলে ইনভেন্টরিতে প্রোডাক্ট আপনি কিভাবে অ্যাড করবেন, তাই তো?
যদি কারো ইনভেন্টরি না আসে, এরকম অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ভাই আমি তো ইনভেন্টরি অ্যাড করতে পারি না, এটার জন্য আপনাকে হায়ার করতে পারে। ঠিক আছে, এই ইনভেন্টরি অপশনটা যদি না থাকে, নন ইনভেন্টরি থেকে শুরু হয়, মানে নিচে তিনটা থাকে, হ্যাঁ, তাহলে আসলে আপনারা কি করবেন? তাহলে আপনাকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে। ফার্স্টে আপনাকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে আপনি যাবেন গিয়ার আইকনে। গিয়ার আইকনে যে সেটিংস এর মতো যে আইকনটা, একটু স্লো চলছে আর কি। গিয়ার আইকনে গিয়ে আপনি দেখবেন সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং এখানে ক্লিক করবেন। যদি কারো ইনভেন্টরি অপশনটা না আসে, তাহলে তাকে এই গিয়ার আইকন থেকে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং এ ক্লিক করতে হবে। তারপর কি করবেন স্যার দেখাচ্ছি, আসুক আগে। আচ্ছা, যদি কারো, হ্যাঁ, এরকম ধর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করতে যাচ্ছেন, অ্যাড এ প্রোডাক্ট অর সার্ভিস, এখানে ক্লিক করছেন। ক্লিক করার পরে আপনার এই যে ইনভেন্টরি অপশনটা পাচ্ছেন না, বাকিগুলো নন ইনভেন্টরি বান্ডেল বা সার্ভিস, এগুলো দিয়ে আপনি কিন্তু ইনভেন্টরি যেটা আপনার, যেটা আপনি বিক্রির জন্য কিনছেন, আপনার ইনভেন্টরি অ্যাসেটে যাবে, সেটা কিন্তু ইনভেন্টরি ছাড়া বাকিগুলো দিয়ে আপনি অ্যাড করতে পারবেন না। মানে মূলত আপনার ইনভেন্টরিটাই লাগবে বিজনেসের জন্য, হ্যাঁ। এখন যদি এই অপশনটা না থাকে কারো, তাহলে কি করবেন? দেখা গেল তিনটা আছে, শুধু ইনভেন্টরিটাই নেই। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে যাবেন গিয়ার আইকনে। গিয়ার আইকন থেকে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, এই যে প্রোফাইলের নিচে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, ঠিক আছে, এইটাতে ক্লিক করবেন। মূলত এটা কেন হবে, আপনারা যখন প্রথম ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কুইক বুকের অনেকগুলো অপশন আছে, তাই না, কেনার। একটা সিম্পল স্টার্ট, একটা হচ্ছে আপনার সেলফ এমপ্লয়েড, একটা অ্যাসেনশিয়াল, একটা প্লাস, একটা অ্যাডভান্স, এরকম আছে না? এটার নিচে দেখবেন যে ফিচার আছে, ফিচার, কোন কোন প্যাকেজে আপনি কি কি ফিচার ব্যবহার করতে পারবেন। এখন আপনি হয়তোবা এমন একটা প্যাকেজ অ্যাক্টিভ করে রেখেছেন যেই প্যাকেজে ইনভেন্টরি অপশন নাই। ইনভেন্টরি অপশন আপনি পাবেন প্লাস প্যাকেজ থেকে। অ্যাসেনশিয়ালও পেতে পারেন, বাট প্লাসটা নেওয়াটা সব থেকে নিরাপদ। তো যেহেতু আপনি 1 মাসে ফ্রি ট্রায়ালই ব্যবহার করছেন, তো আপনাকে এখান থেকে এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে গিয়ে প্যাকেজটা আপগ্রেড করতে হবে, বাট এই পেজটাই আসতেছে না। একটু দেখি, এটা কি বুঝতে পারছেন সবাই আমার কথা? ওকে, ওকে, ওকে। হ্যাঁ, এই আপগ্রেড অপশনটাই আসতেছে না, একটু দেখাই দিতে আপনাদের। এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে গিয়ে সবাই প্যাকেজ, ওখানে দেখবেন প্যাকেজ আপগ্রেড ডাউনগ্রেড বলে দুইটা কথা লেখা থাকবে। আপগ্রেড মানে উপরের দিকে যাবে, আর ডাউনগ্রেড মানে নিচের দিকে আসবে, হ্যাঁ। তো আপনারা যেটা করবেন, প্যাকেজ আপগ্রেড করে নেবেন, অ্যাডভান্সে চলে যাবেন, সব শেষেরটা অ্যাক্টিভ করে ফেলবেন, জাস্ট নিচে চুজ দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যাঁ। তাহলেই দেখবেন যে এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করার সময় যদি কারো এই ইনভেন্টরি এই অপশনটা না আসে, তাহলে চলে আসবে। ওকে। আচ্ছা, আমরা এখন কি করব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করব। দেখেন এইটা হচ্ছে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করা, এটা ম্যানুয়াল, একটা একটা করে। ওকে, তাহলে আমরা চলে যাব এই যে ইনভেন্টরিতে ক্লিক করব। আচ্ছা, ইনভেন্টরিতে ক্লিক করলে এইরকম একটা উইন্ডো পাবেন আপনারা। ওকে, এখন দেখেন প্রথমেই বলেছে কি, নেম, নেমের পাশে কি দেওয়া আছে, স্টার। স্টার মানে ম্যান্ডেটরি, নেম ম্যান্ডেটরি।
ওকে, তাহলে এখানে নেমের জায়গায় আমরা কি দিব? আমরা ধরেন কি মেডিকেল অ্যান্ড মেডিকেল সার্ভিস না, আমরা কি বিক্রি করব? সাপোজ ধরেন আমরা দিলাম এখানে ফেস মাস্ক বা হ্যান্ড গ্লোভস, যে কোনো কিছু একটা দিতে পারেন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ফেস মাস্ক, এটা আমরা বিক্রি করব। ওকে, এখন দেখেন এখানে বলছে এসকেইউ। এসকেইউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট। এসকিউ জিনিসটা কি? এসকিউ হচ্ছে ধরেন একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন রূপ হতে পারে, ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট হতে পারে। যেমন ধরেন একটা মোবাইল ফোন 4 জিবি, 8 জিবি, 12 জিবি র্যামের একই মডেল বাট তিনটা ভ্যারিয়েন্ট হতে পারে। তো এই যে একই মডেল তিনটা, এগুলোকে বিভিন্ন কোড নাম্বার দিয়ে দোকানদার বা বিভিন্ন ব্যবসায়িক মালিক কোড নাম্বার দিয়ে তার ওখানে ডিসপ্লে করে বা তার ওখানে রাখে আর কি, যাতে সে কোন কোডের প্রোডাক্ট এটা বুঝতে পারে। এই কোডটাকে বলে এসকিইউ, স্টক কিপিং ইউনিট। সব থেকে সহজ একটা এক্সাম্পল যদি দিই, যদি আপনি কোনো জুতার দোকানে যান, সাপোজ ধরেন বাটা বা অ্যাপেক্সে গেলেন, যাওয়ার পর আপনার একটা জুতা পছন্দ হলো, হ্যাঁ, বাট ওটা আছে হচ্ছে ধরেন 7 নাম্বার সাইজ, আপনার লাগবে কত? 9 নাম্বার সাইজ। তো আপনি বললেন যে ভাই এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, 9 নাম্বার সাইজ লাগবে। তখন সেই সেলসম্যান কি করে? সেই সেলসম্যান ভিতরে বলে যে আমার এত কোডের প্রোডাক্টটা লাগবে। ও কিন্তু বলে না যে ভাই এই ডিজাইন এরকম দেখতে, এটা 9 নাম্বার প্রোডাক্টটা দেন। ও এটা কোড নাম্বার বলে। হ্যাঁ, এই কোড নাম্বারগুলো দিয়েই স্টক কিপিং ইউনিট সাজানো হয়। বুঝতে পারলেন কি? তো যদি এরকম কোনো কোড নাম্বার থাকে স্টক কিপিং ইউনিটের, এসকিউ এর, তাহলে কোড নাম্বারটা আমরা এখানে বসাবো, না থাকলে নাই। ওকে, যদি ক্লায়েন্ট আমাকে না দিতে পারে তাহলে তো বসাবো না। আচ্ছা, এই জায়গায় আপনি একটা ছবি দিতে পারেন, প্রোডাক্টের ছবি দেওয়া যাবে। কেমন ছবি? সাপোজ ধরেন যদি একটু দেখাই, আমরা কি বিক্রি করছিলাম? একটা ফেস মাস্ক। ফেস মাস্কের একটা যে ছবি এখানে দেখাই, কি আদৌ আসবে? ফেস মাস্ক, এগুলো কি ফেস মাস্ক আসতেছে? এই যে এটা। ওকে, ধরেন আমি এখানে একটা ছবি দিতে চাই, হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি এর মাঝখানে, তাহলে এই যে আমার একটা ছবি ফেস মাস্কের, আমি এখানে এটা দিয়ে রাখলাম, ছবি চলে এসছে। তাহলে এটা আমার প্রোডাক্টের নাম। এসকিউ থাকলে কোড, সাপোজ ধরেন আমরা যদি জাস্ট বোঝার জন্য একটা এসকিউ দিই, এই টাইপের এসকিউ গুলো থাকে, হ্যাঁ, এই টাইপের কোড থাকে। কোডগুলো এই টাইপের হয় আর কি, হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠান তার মতো করে দেয়। রাইট, ধরেন এই যে ফেস মাস্ক ধরেন। হুম, 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 রাইট, রাইট, ধরেন এই যে ফেস মাস্ক বিভিন্ন টাইপের আছে না? ধরেন ফেস মাস্ক আছে একটা, ধরেন ম্যাটাডর কোম্পানির, আরেকটা আছে ধরেন আরএফএল এর। তো আপনি ধরেন এটার মধ্যে 2 প্লাই 3 প্লাই আছে, তাই না? তারপর হচ্ছে আবার ওই রাবার ব্যান্ড ছোট বড় বিষয় আছে। তো এগুলোকে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে কোড দিয়ে ভাগ করতে পারেন। ঠিক আছে, এটাকেই বলে এসকিউ, স্টক কিপিং ইউনিট বলে। এগুলোই আপনারা ধরেন এই কোডগুলো দেখতে কিছুটা এরকম হয় আর কি, আমি এটা আন্দাজে একটা দিলাম, এটা আসলে সিরিয়াস কিছু না। হ্যাঁ, তো ধরেন আমি ধরে নিচ্ছি যে এরকম একটা কোড হচ্ছে এই প্রোডাক্টের, ঠিক আছে? তার মানে আপনারা একটা প্রোডাক্ট অ্যাড করার সময় তার নাম, তার ছবিও দিতে পারবেন, তার এসকিউ দিতে পারবেন। এরপর আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি যদি আমি নিচে যাই, দেখেন এখানে বলছে অ্যাড নিউ, তার মানে কোনো ক্যাটাগরি দেওয়া নেই। আমি অ্যাড নিউতে ক্লিক করে এখানে লিখবো ইনভেন্টরি অথবা স্টক।
ইনভেন্টরি লিখতে পারেন, অথবা এটা কারো যদি মনে হয় স্টক লিখবেন স্টকও লিখতে পারেন। এটা আমি সেভ করলাম। তাহলে আমার ক্যাটাগরিতে চলে আসবে ইনভেন্টরি। হ্যাঁ, এরপরে দেখেন ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড। একটু দেখি, কি অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে না? না না, এটা ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্ট যদি আপনাকে দেয় তাহলে দিবেন, না দিলে নাই। হ্যাঁ, আমাকে বলছে যে আমি অ্যাক্টিভিটি না করার কারণে আমাকে লগ আউট করে দিচ্ছে, অথচ আমরা কুইকবুক চালাচ্ছি, তাই না? এ কি অবস্থা ইন্টারনেটের! আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই মিটিং আর 14 মিনিট আছে, 14 মিনিট পর লাইনটা কেটে যাবে। আমি তখন নতুন কি বলে ইয়েটা দিব আপনাদেরকে, আবার একটা লিংক দিব, সবাই একটু দ্রুত জয়েন করবেন। হ্যাঁ, এই 14 মিনিট পর, 14 মিনিটে যে দেখাচ্ছে, দেখেন 14 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যে আমি দিয়ে দেবো, নো প্রবলেম। কোনটাতে ছিলাম যেন আমরা? এটাতে না, এত বিশ্রাম হলে কিভাবে হবে? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এগুলো সব চলে গেছে, আমার নতুন করে দেখাইতে হবে। ইনভেন্টরি। আচ্ছা, এটা হচ্ছে ফেস মাস্ক। ছবিটা দিয়েছিলাম, যদি কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে দেয় এই ধরনের কিছু, যে আমার প্রোডাক্টের সাথে ছবি অ্যাড করতে হবে, তাহলে এটা করতে হবে, না দিলে তো নাই। এখানে দিয়েছিলাম আমরা হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি সেভ করলাম। আচ্ছা, এখানে বলছে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড। আপনার ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড মানে আপনার হাতে এখন কয়টা প্রোডাক্ট আছে। এখন ধরেন আপনার হাতে একটাও নাই, আপনি এখন কিনতেছেন বা কিনবেন। ওকে, তো তারপর এটা ফাঁকা রাখা যাবে না, এখানে জিরো হলো একটা ডিজিট বসাতে হবে। ওকে, বাট আমি ধরে নিচ্ছি, জাস্ট ধরে নেওয়ার জন্য ধরে নিচ্ছি আমার হাতে 10টা প্রোডাক্ট আছে। ওকে, এখন বলছে অ্যাজ অফ ডেট। অ্যাজ অফ ডেট মানে আপনার এই প্রোডাক্টটা কবে আপনার ইনভেন্টরিতে আপনি নিয়েছেন, বা কবে আপনার ইনভেন্টরিতে আপনি ঢুকিয়েছেন, সেটা হবে আপনার অ্যাজ অফ ডেট। এখন ধরেন যদি
ধরেন আমরা একটা অ্যাজ অফ ডেট দিই, আগে আপনাদেরকে দেখাই। কোম্পানি শুরু হয়েছে 2022-এর 1 জানুয়ারি, তাহলে আমরা এটা 1 জানুয়ারিতেই দিই। 2022 এখানে সিলেক্ট করলাম নিচে, তারপর উপরে এসে জানুয়ারি, 1 জানুয়ারি। ধরেন আমি এখানে সিলেক্ট করলাম কি 1/1/2022-এ এইটা, এই প্রোডাক্টটা, এই ফেস মাস্ক আমার ইনভেন্টরিতে এসছে। এই যে অ্যাজ অফ ডেট, এটা ইম্পর্টেন্ট। এটা অবশ্যই মনে রাখতে হবে, যেই ডেট আপনি এখানে দিবেন তার আগের কোনো ব্যাক ডেটে কোনো কাজ এই প্রোডাক্ট নিয়ে করতে পারবেন না। ধরেন আপনার এটা কত 1/1/2022 না, আপনি ধরেন 30 ডিসেম্বর 2021, মানে এই দিনের একদিন আগে 30 ডিসেম্বর, 31 মাঝখানে গেল, 30 ডিসেম্বর 2021-এ যদি আপনি এই প্রোডাক্ট বিক্রি করতে যান, ও তখন আপনাকে বলবে যে এই প্রোডাক্ট তো 30 ডিসেম্বর 2021-এ তোমার ইনভেন্টরিতে ছিল না, তুমি এটা বিক্রি করবা কেন? বুঝতে পারলেন কি? যেই ডেটটা আমরা এখানে দিব, তা ওই ডেট থেকে তার পরবর্তী যে কোনো ডেটে আপনি এটা বিক্রি করতে পারবেন, কিন্তু তার আগের কোনো ডেটে কিন্তু এটা বিক্রি করা যাবে না। এই ডেট মানে হচ্ছে এই প্রোডাক্টটা আপনার কোম্পানি ইনভেন্টরিতে কবে এসছে। কোনো অসুবিধা নাই। আপনার যদি এরকম মনে হয় যে আমার এটা 2022 না, 2019 সালেও আমার এটার একটা ট্রানজ্যাকশন আসতে পারে, হ্যাঁ, তাহলে আপনি আরও পিছিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। বাট যে ডেট দিবেন সেই ডেটের আগে কিছু করতে পারবেন না, হ্যাঁ। এবার এগুলো এডিট করা যায়। আচ্ছা, এখন বলছে কি রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট মানে ধরেন আপনার কাছে, সাপোজ এখানে যদি আমরা ধরি, ধরেন আমার কাছে আছে 100টা প্রোডাক্ট, কথার কথা বলছি, হ্যাঁ, বাট রিঅর্ডার পয়েন্ট আমি দিলাম 10। 10 মানে হচ্ছে যখনই আপনি কোনো ট্রানজ্যাকশন করতে যাবেন তখন সে দেখাবে যে তোমার 10 কিন্তু তোমার রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট মানে আবার অর্ডার করব কোন পয়েন্টে আসলে। তার মানে আমার প্রোডাক্টের সংখ্যা যখন 10-এ আসবে তখন আমাকে আবার অর্ডার করতে হবে। এটা আমি দিলাম, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে দেখেন এখানে বলছে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট। এই যে আমি ইনভেন্টরি, এই যে প্রোডাক্ট ফেস মাস্কটা যে আমার ইনভেন্টরিতে আসবে, এটা আসলে এটা কোথায় হিট করবে, এটা আমার অ্যাকাউন্টসের কোন জায়গায় এসে জমা হবে, সেটা হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট। এই চার্ট অফ অ্যাকাউন্ট ইনভেন্টরি অ্যাসেট মানে এখানে দেখেন, এখানে যদি আমি ড্রপ ডাউনে যাই, এখানে আপনার ইনভেন্টরি এবং ইনভেন্টরি অ্যাসেট এই দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট এখানে শো করছে। এই ইনভেন্টরি অ্যাসেট কিন্তু আপনার চার্ট অফ অ্যাকাউন্ট, ওকে। তার মানে একটা প্রোডাক্ট কেনার সময় অবশ্যই সেটা আমার ইনভেন্টরি অ্যাসেটে এসে হিট করতে হবে বা ইনভেন্টরি অ্যাসেটেই আসতে হবে। ইনভেন্টরি অ্যাসেটে যদি না আসে, হুম, 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 অবশ্যই থাকতে হবে। সেটা তো হবে বছর শেষে। এখানে তো আপনি ইনভেন্টরি করছেন না, এখানে ইনভেন্টরি অ্যাড করছেন। এই যে ফেস মাস্কটা আপনার প্রোডাক্টে আসলো, হ্যাঁ, এখন আপনি যেটা বলছেন, সাপোজ ধরেন আমার এখানে প্রোডাক্ট কিনছি আমি 100টা, কথার কথা, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে প্রতি সপ্তাহে আমি ইনভেন্টরি করি। এটা করতেই পারি, আমি সপ্তাহে পারি, মাসে পারি, বছরে পারি, তাই না? এখন ধরেন 1 সপ্তাহে আমার এই ফেস মাস্ক সেল হয়েছে ধরেন 60টা, ওকে। এখন আমার ইনভেন্টরি অ্যাসেটে বা আমার ফিজিক্যাল প্রোডাক্ট থাকার কথা কয়টা? 40টা, তাই না? এখন যেটা হচ্ছে, ধরেন আপনি এখন গিয়ে দেখলেন যে আপনার ওখানে আছে 55টা, 5টা মিসিং, অথবা দেখলেন আছে 57টা, 3টা মিসিং আর 2টা ড্যামেজ, 2টা নষ্ট হয়ে গেছে। এখন ধরেন এই যে 5টা কি হবে, 5টা আসলে আপনার, এটা আপনার লস হবে, তাই না? 5টা, হ্যাঁ, লসে যাবে এটা।
লসে যাবে, বাট এটা আপনি যে রিকনসাইলের কথা বলছেন, এই রিকনসাইল করতে হবে ধরেন আমি সপ্তাহ শেষে করছি, তখন এটা রিকনসিলেশনে আসতে হবে। যেমন রিকনসাইল মানে কি, রিকনসাইল মানে হচ্ছে সমন্বয়, হ্যাঁ, সমন্বয় যে আপনি সপ্তাহ শেষে বা মাস শেষে আপনার থাকার কথা কত, আছে কত, এবং সেটা সমন্বয় করবেন কিভাবে, সেটার অপশনও এখানে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, একটু পরে দেখতে পাবেন। আচ্ছা, এখন এখন আমরা যেটা এখন আমরা যেটাতে আসি সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটা যে আমরা কিনবো, কেনার পরে আমার তো একটা এক্সপেন্স হবে, তাই না? প্রোডাক্টটা কিনতে গেলে আমার একটা খরচ হবে, সেই খরচের এগেনস্টে সেম ধরেন আমার এই প্রোডাক্টটা কিনতে সাপোজ খরচ হচ্ছে ২,০০০ টাকা, ঠিক ২,০০০ টাকার সেম অ্যামাউন্টের বা সেম পরিমাণের অ্যাসেট কিন্তু আমার ইনভেন্টরি অ্যাসেটে আসতে হবে। ওকে, এই ইনভেন্টরি অ্যাসেটে আসলে আপনার তখন ব্যালেন্স ঠিক হবে, তা না হলে এই পুরো ২,০০০ টাকা আপনার দেখাবে এক্সপেন্স, খরচ হিসেবে পুরাটাই দেখিয়ে দিবে, এবং এইটা যে ইনভেন্টরি অ্যাসেটে না আসলে তখন সেটা ব্যালেন্স হবে না, যার কারণে আপনার কোম্পানিকে সবসময় লসে দেখাতে থাকবে। আপনার খরচ ২,০০০ টাকা করছেন, ইনকাম তো করেন না এখনো ২,০০০। প্রোডাক্ট কি একদিনে সব বিক্রি হবে আপনার? তা তো হবে না। বুঝতে পারছেন কি? যদি এটা কেন ইম্পর্টেন্ট, এটা ইনভেন্টরি অ্যাসেট থাকতেই হবে, তা না হলে আপনার কোম্পানি সবসময় লস দেখাতে থাকবে, আপনি বিক্রি করে মানে এটা লাভ করতে পারবেন না, অ্যাকাউন্ট সবসময় লসে থাকবে আপনার। বাট যখন এটা ইনভেন্টরি অ্যাসেটে আসবে, অ্যাসেটে আসলে তখন আপনার এক্সপেন্স আর এই অ্যাসেট ব্যালেন্স হয়ে জিনিসটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন, এখন দেখেন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটাতে আমরা কি দিব? এই ডেসক্রিপশনটাতে আমরা দিব ধরেন যে ওই যে একটু আগে বললাম যে এটার একটা ডেসক্রিপশন থাকবে। কেমন থাকবে? ধরেন এটা একটা ফেস মাস্ক, এটা থ্রি প্লাই, এটা নাইলন বা ধরেন কটন যেটা থাকে, এটা অমুক কোম্পানির, এটা কোয়ালিটি এই, এরকম কিছু ডেসক্রিপশন থাকে না প্রোডাক্টের? তো যদি এটা ক্লায়েন্ট আমাদেরকে প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দেয় তাহলে আমরা এখানে বসাবো, যদি না দেয় তাহলে এখানে কিছু বসানোর প্রয়োজন নাই। এরপরে আসেন সেলস প্রাইস। আমরা যে ফেস মাস্কটা বিক্রি করব, এটা কত টাকায় বিক্রি করব? ধরে নিচ্ছি আমি এটা আমরা ৩০ টাকায় বিক্রি করব, একটা ফেস মাস্কের দাম ৩০ টাকা। ওকে, এখন দেখেন এখানে বলছে কি এই ৩০ টাকা কিসের সাথে রিলেটেড, এটা হচ্ছে ইনকাম অ্যাকাউন্টের সাথে রিলেটেড। এর পাশে দেখেন এখানে ড্রপ ডাউনে গেলে দেখেন এখানে সরাসরি দেওয়াই আছে সেলস অফ প্রোডাক্ট ইনকাম। ওকে, তার মানে এই যে ৩০ টাকা আপনি বিক্রি করবেন, বিক্রি করে ৩০ টাকা আপনার কোম্পানিতে আসবে, সেটা কোন চার্ট অফ অ্যাকাউন্টে হিট করবে বা কোন চার্ট অফ অ্যাকাউন্টে সেটা এসে জমা হবে? এটা জমা হবে সেলস অফ প্রোডাক্ট ইনকামে এসে, যেহেতু এখানে আমরা এটা সেলস প্রাইস, এই টাকায় আমরা বিক্রি করব। বুঝতে পারলেন কি? অবশ্যই আছে, তা না হলে এটা পাইতেন না তো। চার্ট অফ অ্যাকাউন্টে এটা ডিফল্ট অবশ্যই দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, যেটা হচ্ছে কি মিটিংটা মনে হয় শেষ হয়ে যাবে, আমি এটা কেটে আবার দিচ্ছি, হ্যাঁ, সবাই একটু এখনই জয়েন করেন, ঠিক আছে? ওকে, আবার মিটিং রিকোয়েস্ট দিচ্ছি, আমরা গ্রুপেই দিচ্ছি। তো ডিস্টার্ব। ওকে, তাহলে আমি ফেসবুকে,
কে বাকিটা কই? 1 2 3 4 5 6 জন। হ্যাঁ, একটু তো কমই। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে ছিলাম, আমরা শুরু করি, হ্যাঁ। আমরা এখানে ছিলাম, তাহলে সেলস প্রাইস লিখছি আমি 30 টাকায় বিক্রি করব, এবং সেটা কোথায় আসবে? সেলস অফ প্রোডাক্ট ইনকামে আসবে, হ্যাঁ। এরপরে দেখেন কস্ট। এখানে পারচেজ ইনফরমেশন যদি আমি লিখতে চাই, ডেসক্রিপশন যেমন লিখছিলাম যে আমি এটা কোথা থেকে কিনছি, কোন কোম্পানি থেকে কিনছি, এগুলো ডিটেল দেওয়া যায় আর কি, যদি আমরা দিতে চাই দিতে পারবো, হ্যাঁ। আচ্ছা, সেলস অফ প্রোডাক্ট ইনকামে আসবে। এরপর আমি কস্ট, ধরেন এটা আমার কেনা হচ্ছে 25 টাকা, 25 টাকা আমি কিনছি। ঠিক এর পাশে দেখেন আর একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে, কস্ট অফ সেলস। মানে এই টাকা হচ্ছে আমার কেনা আর এটা হলো আমার বিক্রি। তাহলে যখন আমি এটা হিসাব করব তখন আমার এটা হিট করবে কোথায়? কস্ট অফ সেলসে গিয়ে। এই কস্ট অফ সেলসে হিট করবে এবং সেলস অফ প্রোডাক্ট ইনকামে হিট করবে, এই দুটো হিট করে এখান থেকে কিন্তু প্রফিট বা লস দুটোর একটা বের হবে। ওকে, যার কারণে এটা এখানে ডিফল্ট দেয়া থাকবে, বাট আপনাদেরকে আমি বলে দিলাম এটা কেন এখানে আছে। এখানে তাহলে কয়টা চার্ট অফ অ্যাকাউন্ট আছে দেখেন? একটা হচ্ছে, একটা, দুইটা, আর একটা হচ্ছে কোথায়, এই যে ইনভেন্টরি আছে তিনটা। তার মানে একটা প্রোডাক্ট অ্যাড করতে গেলে আপনার তিনটা চার্ট অফ অ্যাকাউন্ট রিলেটেড হবে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এটা যদি এখন সেভ অ্যান্ড ক্লোজ করে দিই, আর কেউ জয়েন করতে পারে না। এখন দেখেন এখানে আমার ফেস মাস্ক ইনভেন্টরি হিসেবে এখানে ঢুকে গেছে। বাট এখানে দেখেন আরো দুটো জিনিস আছে, একটা সার্ভিস, একটা আওয়ার্স। এই দুটো হলো ডিফল্ট। এই একটা অ্যাড করলে বাকি দুটো অটোমেটিক থাকবে। এটা কুইক বুকের ডিফল্ট দেয়া থাকে, হ্যাঁ। এটা নিয়ে ইসের কিছু নাই, এটা থাকবে। এখন দেখেন, যদি একটা প্রোডাক্ট অ্যাড করার পরে যদি কোনো তথ্য ভুল হয়ে যায়, হতেই পারে, যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে আমরা এই প্রোডাক্টের পাশে যে এডিট অপশন আছে, এই এডিট অপশনে যাব। ওকে, এখন দেখেন এখানে আমরা সবই এডিট করতে পারছি। ছবি চেঞ্জ করতে পারবো, নাম, ক্যাটাগরি, ইনভেন্টরি আছে, এই চার্ট অফ অ্যাকাউন্ট যদি চেঞ্জ করতে চাই, আমি অন্য কোনো খাতে রাখতে চাই রাখতে পারবো সবই। বাট এখানে দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা কিন্তু ফিক্স হয়ে গেছে, এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। ওকে, এখানে চেঞ্জ করার একটা উপায় আছে, সেটা হলো দেখেন এখানে বলছে কি অ্যাডজাস্টে কি বলছে, একটা হলো কোয়ান্টিটি আর একটা হচ্ছে স্টার্টিং ভ্যালু। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। যদি এমন হয় যে স্টার্টিং ভ্যালু মানে কি, আমরা কত প্রোডাক্ট নিয়ে শুরু করছি, সেটা কিরকম। ধরেন যে 100 প্রোডাক্ট নিয়ে শুরু করছি, এখানে মূলত হওয়ার কথা ছিল 50টা, আমি ভুল করে 100টা লিখে ফেলছি। তাহলে আমি অ্যাডজাস্ট করব স্টার্টিং ভ্যালু, এখানে ক্লিক করব। যেতেই দিচ্ছে না, কি ব্যাপার? ওকে, আর অনেকে আসছে। আচ্ছা, আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আমাদের এটা তো সেভ করলাম, সেভ করার পর যদি কোথাও ভুল হয়ে যায়, তাহলে আমরা সবগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। কিন্তু এই যে স্টার্টিং কোয়ান্টিটি অন হ্যান্ড, ইনভেন্টরিজের কোয়ান্টিটি অন হ্যান্ড, এখানে কিন্তু ফ্রি, এটা কিন্তু এডিট করা যাচ্ছে না। ওকে, তাহলে যদি এখানে আমরা চেঞ্জ করতে যাই, তাহলে দুইভাবে, একটা হচ্ছে যে যখন আমি অ্যাড করতে গেছি, আমার অ্যাড করার সময় আমার অ্যাড করার কথা 50টা, ভুলে আমি 100টা লিখে ফেলছি।
তাহলে আমাকে স্টার্টিং ভ্যালুতে ক্লিক করতে হবে। Got it, no problem. বাট সেই পেজটা তো আমাকে নিতে হবে রে বাবা। আচ্ছা, এখানে দেখেন এই যে স্টার্টিং ভ্যালু, কোনটাই তো আসে না। কোয়ান্টিটি, কি অবস্থা? কেউ আছে? নেই, সবাই আসছে। ওয়েট করে দেখি, এই আসল কথা। ওকে, তোমার ইন্টারনেটের কারণে আসছে না। আপনাদের যেটা যেটা দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে, যদি আপু একটু আগে যেটা বলছিল যে ইনভেন্টরি যদি চেঞ্জ করতে হয়, রিকনসাইল করতে হয়, হ্যাঁ, তাহলে কি হবে দেখেন, এই স্টার্টিং ভ্যালুতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা যেটা চেঞ্জ করবো সেটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমার আহ, লেখার কথা ছিল 1000, লিখে ফেলছি 100, তাহলে আমি স্টার্টিং ভ্যালুতে ক্লিক করে এখানে যে অপশনটা আসবে সেটা হচ্ছে আমি জাস্ট চেঞ্জ করে দিতে পারবো। 100টাকে আমি 1000 বানিয়ে সেভ করে দিব, কোনো অসুবিধা নেই। বাট এখানে অ্যাডজাস্ট কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে আপনি যেটা বলছিল একটু আগে, ধরেন আমি 1 সপ্তাহ পরে ইনভেন্টরি করতে গেলাম 100 মাস্ক। ইনভেন্টরি করতে যে আমি দেখছি আমার দুইটা শর্ট, দুইটা আমার মানে স্টোরে নাই, বা দুইটা আমার দোকানে নাই। ওকে, এখন অথবা একটা হারিয়ে গেছে, একটা দেখলাম আমি ড্যামেজ, মানে এই দুইটা আমার আসলে বিক্রি হবে না, ঠিক আছে। তখন আমরা এই যে কোয়ান্টিটি, অ্যাডজাস্ট কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিতে গিয়ে অ্যাডজাস্ট করবো। ওকে, তখন যেটা হবে, যদি আমি স্টার্টিং ভ্যালুতে কমাই তাহলে এটা আমার লিখতে ভুল হয়েছিল, আমি ঠিক করলাম, কোনো অসুবিধা নাই। বাট যদি আমি এই কোয়ান্টিটিতে গিয়ে কমাই বা বাড়াই, তাহলে কি হবে, তাহলে এটা যে আমার কেনার যে প্রাইস বা কেনার যে খরচ, সেটা কিন্তু আমার অ্যাডজাস্ট হবে, সেটা কিন্তু থাকবেই। যে এটা আমার কিনছিলাম, বাট এই দুইটা প্রোডাক্ট আমার ড্যামেজ হয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে অথবা আমি ইনভেন্টরিতে পাচ্ছি না, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কিন্তু আমার লসে চলে আসবে। বাট আমি যদি স্টার্টিং ভ্যালুতে দিই, স্টার্টিং ভ্যালুতে দিলে কিন্তু আমার সরাসরি প্রোডাক্ট কমে যাবে, আমার ইনভেন্টরি থেকেই সরাসরি প্রোডাক্ট কমে যাবে, কারণ হচ্ছে আমি লিখতে ভুল করছি। এটা কি সবাই বুঝতে পারলেন? যদি ধরেন যে আপনি লিখতে ভুল করলেন, হ্যাঁ, এটা মানুষ হিসেবে ভুল হতে পারে না লিখতে। ধরেন আপনার লেখার কথা 1000, ভুল আপনি লিখছেন 100, হ্যাঁ, তাহলে চেঞ্জ করবেন এই স্টার্টিং ভ্যালুতে গিয়ে। স্টার্টিং ভ্যালুতে চেঞ্জ করলে আপনার সরাসরি 100 প্রোডাক্ট কমে যাবে, সব জায়গায় 100টা থেকে কমে যাবে, হ্যাঁ। কিন্তু যদি আপনি কোয়ান্টিটিতে অ্যাডজাস্ট করেন, এটা ওপেন হচ্ছে না বলে আমি দেখাতে পারছি না আপনাদেরকে, এখানে একটা পেজ আসার কথা, এই জায়গায় একটা পেজ আসবে যেখানে আমি অ্যাডজাস্টমেন্ট যাবো আর কি। বাট যদি আপনি কি করেন, আপনি কি করলেন ধরেন, আচ্ছা, আপনি ধরেন কোয়ান্টিটিতে গিয়ে কমাইলেন, ঠিক আছে। সাপোজ ধরেন যে আপনি কোয়ান্টিটিতে 5টা প্রোডাক্ট কমাই দিলেন, সেক্ষেত্রে আপনার পারচেজ প্রাইস কিন্তু, পারচেজের যে এফেক্ট ছিল, মানে আপনার ধরেন 25 টাকা করে 5টা প্রোডাক্ট, ধরেন 125 টাকা, এটা কিন্তু আপনার এক্সপেন্সেই থেকে যাবে। বুঝতে পারছেন, এটা আপনার লস। এই 5টা প্রোডাক্ট আপনি হারিয়ে ফেলেছেন অথবা ড্যামেজ হয়েছে, অথবা ইনভেন্টরি করতে যেয়ে দেখেন যে এই 5টা প্রোডাক্টের বিভিন্ন প্রবলেম, এটা বিক্রিযোগ্য নয়, হ্যাঁ, সেক্ষেত্রে হুম, না প্রবলেম তো নাই। হ্যাঁ, লস হলে লস দেখাতে হবে।
হ্যাঁ, অবশ্যই দেখাতে হবে। মানে আপনি এখন ইনভেন্টরিতে গিয়ে যে ৫টা প্রোডাক্ট কম পান সেটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে না? এখন ধরেন যে আপনার ইনভেন্টরিতে দেখাচ্ছে ১০০, বাট আপনি ধরেন যে ৫টা প্রোডাক্ট। হুম। না, না, এটা ড্যামেজের অপশন নেই। এই সফটওয়্যার তো ছোট সফটওয়্যার। হ্যাঁ, এই কোয়ান্টিটিতে অ্যাডজাস্ট করতে হবে। আপনি যে ড্যামেজ দেখাবেন বা অন্য কিছু, এটা অপশন একটাই, আর অপশন নেই। ওকে, তাহলে এইটা কি সবাই বুঝতে পারলেন, বা বুঝতে পারেননি, বা এতক্ষণ যা বুঝাইলেন কিছুই বুঝি নাই, এরকম কেউ আছেন কি? জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে যেটা হচ্ছে যে কোয়ান্টিটি অন হ্যান্ড, মানে আমি কত প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করছি অথবা সফটওয়্যার শুরু করছি অথবা আমি এই ইনভেন্টরি শুরু করছি, সেখানে আমি লিখেছি ১০০, ১০০টা প্রোডাক্ট নিয়ে আমি শুরু করেছি, তাই তো? অথচ ধরেন আমার লেখার কথা ছিল ১০০০, ১০০০ লিখতে গিয়ে আমি ভুলে ১০০ লিখেছি। তো এখন এটা কি আমার ঠিক করতে হবে না? ঠিক করতে গেলে আমি স্টার্টিং ভ্যালু, এই যে স্টার্টিং ভ্যালু, এটাতে ক্লিক করে ঠিক করব। এটাতে ক্লিক করলে আর একটা পেজ আসবে যেখানে আপনি এডিট করতে পারবেন। ওকে, তাহলে কি হবে, আপনার ১০০টা প্রোডাক্ট ইনভেন্টরিতে ছিল, আপনার পারচেস প্রাইস ছিল ২৫ টাকা করে ১০০টার জন্য। বাট আপনি যখন ১০০০ করবেন তখন আপনার ইনভেন্টরি অ্যাসেটে ১০০০ প্রোডাক্ট যোগ হবে এবং আপনার এক্সপেন্স থেকে ২৫ টাকা করে ১০০০ প্রোডাক্টের টাকা এক্সপেন্স হয়ে যাবে। বুঝতে পারলেন, যদি আপনি স্টার্টিং ভ্যালুতে যান। বাট যদি আপনি কোয়ান্টিটিতে গিয়ে অ্যাডজাস্ট করেন, কোয়ান্টিটি, এই যে এখানে দেখেন কোয়ান্টিটি, ঠিক আছে, এখানে গিয়ে যদি আপনি অ্যাডজাস্ট করেন, সাপোজ ধরেন আপনার এখানে, আপনি নর্মালি ইনভেন্টরির ক্ষেত্রে এটা ব্যবহার হয় আর কি, হ্যাঁ। এটা একটু অফ রাখতে হবে। আচ্ছা, ধরেন যিনি কথা বলবেন উনি মাইকটা অন করে কথা বলে আবার অফ করে দিয়ে। আচ্ছা, দেখেন, এই কোয়ান্টিটিতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ধরেন ১০০টা প্রোডাক্ট আপনার এখানে আছে, বাট আপনি ৫টা খুঁজে পাচ্ছেন না বা ৫টা ড্যামেজ হয়েছে, সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটিতে গিয়ে অ্যাডজাস্ট করুন, ৫টা ৫টা কমিয়ে দিবেন, লিখবেন ৯৫। তাহলে কি হবে, এই ৫টা প্রোডাক্ট কিন্তু আপনার লস, তাই না? কারণ আপনি টাকা দিয়ে কিনেছেন, এটার বিক্রয়যোগ্য নেই, হারিয়ে গেছে বা ড্যামেজ হয়েছে বা কিছু একটা হয়েছে, ঠিক আছে। এখান থেকে কোয়ান্টিটি থেকে কমালে যেমন আপনার কেনা দামও কমে যাবে, প্রোডাক্টও কমে যাবে, সব দিকে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট এই কোয়ান্টিটিতে গিয়ে যদি কমান, স্টার্টিং ভ্যালু থেকে কমালে সব দিকে অ্যাডজাস্ট হয়ে যাবে, বাট কোয়ান্টিটিতে গিয়ে যদি কমান, তাহলে আপনার ৫টা প্রোডাক্ট বা ১০টা প্রোডাক্ট যেটা আপনি কমাবেন সেটা তো কমাইলেন, কিন্তু আপনার এক্সপেন্সের জায়গায় এক্সপেন্স ঠিকই থাকবে। যখন আপনি বিক্রি করবেন তখন সেটা আপনার ওই ৫টা প্রোডাক্টের দাম কম আসবে, তার মানে ওই ৫টা প্রোডাক্ট আপনার লস দেখাবে। এখন কি বুঝতে পারলেন? জি, জি। মানে কার্ডটা কে করেছে, আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলেন। আপনাকে ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট বলবে যে ভাই আমার ৫টা প্রোডাক্ট হারাই গেছে, ৫টা প্রোডাক্ট ডিস্ট্রয় হয়েছে, তুমি আমার এখানে অ্যাডজাস্ট করে দাও। আপনার কাজ হচ্ছে কোয়ান্টিটিতে গিয়ে এই ৫টা বাদ দিয়ে ৯৫ লিখে দেওয়া। বুঝতে পারছেন? তাহলে এটা সব দিকেই ইফেক্ট চলে আসবে। কিভাবে? তখন কিন্তু আপনার ওই যে ওই, হ্যাঁ, তখন কিন্তু আপনার ওই যে কেনা যে প্রাইসটা আছে সেই প্রাইসটা কিন্তু থেকে যাবে। মানে এটা তখন লস দেখাবে। এটা ক্লায়েন্ট বলবে আপনাকে। রাইট, রাইট। এখানে অন্যভাবে ইনভেন্টরি অ্যাডজাস্ট করার উপায় নেই। বুঝতে পারছেন? ওকে। তাহলে এখানে সেভ অ্যান্ড ক্লোজ দিলাম আমরা। মানে আমি প্রথমে তো ম্যানুয়ালি অ্যাড করা দেখালাম, তারপরে যদি এডিট করার প্রয়োজন পড়ে সেই এডিট করাটা কিভাবে করবো সেটা দেখালাম, এবং কোয়ান্টিটি যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে, এটা শুধু যে কমবেই তা না, এটা বেশিও হতে পারে, তাই না? ধরেন আগের কেনা ছিল আপনার, আপনার হিসাবেই নেই,
এখন সফটওয়্যার নেওয়ার পর দেখতেছেন যে আগেরও তো 2 প্যাকেট আছে, সেটাও তো আমার হিসাব করতে হবে। সেটা তাহলে এখানে বেড়ে যাবে। বুঝতে পেরেছেন কি? এবার না, যদি আপনার প্রোডাক্ট ড্যামেজ হয়, হারিয়ে যায়, তাহলে অবশ্যই কোয়ান্টিটি থেকে করতে হবে। আর যদি আপনি লিখতে ভুল করছেন, 1000-এর জায়গায় 100 লিখছেন, 500-এর জায়গায় 50 লিখছেন, তাহলে আপনি স্টার্টিং ভ্যালুতে গিয়ে ঠিক করবেন। বুঝতে পারলেন কি? ওকে, আচ্ছা। তাহলে আমরা একটা প্রোডাক্ট ম্যানুয়ালি অ্যাড করলাম। এখন ধরেন প্রোডাক্ট যদি অনেক হয়, তাহলে আমরা কি করব? ধরেন একটা একটা করে আসলে এরকম অ্যাড নিউতে যাব, নিউতে গিয়ে ঠিক যে প্রসেসে করলাম, আজকের ভিডিওটা একটু দেখবেন, এই প্রসেসে আমরা করতে পারবো। বাট যদি ধরেন এই ইনভেন্টরিতে গিয়ে দেখতে পাবো, হ্যাঁ, যদি ইনভেন্টরি না থাকে তাহলে ইনভেন্টরি কিভাবে আনবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি, যদিও সব কিছু আজকে দেখানো যাচ্ছে না নেটের কারণে, বাট এটুকু দেখলেও আপনারা বুঝতে পারবেন। ওকে। বাট ধরেন যদি এমন হয় যে আপনার নতুন একটা ক্লায়েন্ট, তার আগের ব্যবসা, এখন উনি নতুন আসছে ইয়াতে কুইক বুকে, এখন আপনাকে বললো যে ভাই আমার 50টা প্রোডাক্ট আছে, তুমি আমার 50টা প্রোডাক্ট সিস্টেমে অ্যাড করো। তো এখন ধরেন 50টা প্রোডাক্ট যদি আপনি সিস্টেমে অ্যাড করতে যান, এই যেভাবে করলাম আমরা, এটা মহা ঝক্কির ব্যাপার, তাই না? তো আমরা যেটা করব, আমরা এই ড্রপডাউনে গিয়ে ইম্পোর্টে যাব, ইম্পোর্ট। ওকে। সেম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মতো আমরা এই যে ডাউনলোড স্যাম্পল ফাইল, এখানে একটা ফাইল ডাউনলোড করব। ওকে। ডাউনলোড করলে এইটা যদি আমরা ওপেন করি, ওকে, এটা যদি আমরা ওপেন করি, এখানে আমরা জাস্ট একটা ফরম্যাট পেলাম আগেরটার মতো, হ্যাঁ। এই ফরম্যাটে কি করব আমরা, এই যে হেডিংটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিব। কারণ কি, এগুলো ডামি ডাটা, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা দিব হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডাটা। ওকে। দেখেন এই ফরম্যাটটা আমরা রাখবো, রেখে আমরা এখন খুঁজবো যে আমার ক্লায়েন্ট আসলে আমাকে কি পাঠিয়েছে। আর কেউ আছে নাকি? আমরা দেখবো যে আমার ক্লায়েন্ট আমাকে কি পাঠিয়েছে। দেখি ক্লায়েন্ট কি পাঠিয়েছে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এইটা আমি যদি ওপেন করি, ক্লায়েন্ট আমাকে এই ডাটাগুলো পাঠিয়েছে, হ্যাঁ, যে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নাম কি, ডেসক্রিপশন, এসকিউ, টাইপ, কি টাইপের কি, এগুলো সব পাঠিয়েছে। এখন সে এরকম করে পাঠিয়েছে, আমাকে এখন এখান থেকে নিয়ে আমার যে ফরম্যাট, মানে কুইক বুকের যে ফরম্যাট, সেই ফরম্যাটে আমাকে বসাতে হবে, হ্যাঁ। তো আমরা যদি এখন কুইক বুকের ফরম্যাটটা দেখি, সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে তথ্য নিয়ে আমাদেরকে ওখানে বসাতে হবে। তাহলে প্রথমে কি আছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নেম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নেম, এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নেমের জায়গায় আমরা নেম বসাবো। ওকে। এরপর আছে সেলস ডেসক্রিপশন। এখানে যদি আলাদা করে সেলস ডেসক্রিপশন না থাকে, তাহলে ওই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে এরা দেখেন কি করেছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নামটাই ডেসক্রিপশনে বসাই দিচ্ছে। সেম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যা আছে ডেসক্রিপশনেও তাই আছে। তো আমরা সেই কাজটাই করি, যেহেতু ডেসক্রিপশন আলাদা করে দেওয়া নাই, ক্লায়েন্ট আমাদেরকে দিতে পারে নাই, যার কারণে আমরা ওই ডেসক্রিপশন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নামটাই আমরা ডেসক্রিপশনে বসাই দিই। এখন দেখেন এসকিউ, আমরা দেওয়ার সময় একটা এসকিউ বসেছিলাম, পরে এসকিউটা দেওয়া হয় নাই, কিন্তু এদের এখানে কোড আছে, এই এসকিউটা আমরা দিব যদি দেয়। তারা না দিলে কোনো সমস্যা নেই, ঘরটা ফাঁকা রেখে দিব, কিন্তু ঘর ডিলিট করব না। এসকিউ। ওকে। এরপরে কি আছে দেখেন, এরপর বলছে টাইপ। টাইপ মানে কি? টাইপ মানে হচ্ছে যে এটা আসলে আপনি কি দিচ্ছেন, প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করছেন নাকি কোনো সার্ভিস দিয়ে আসছেন। এখানে দেখেন এই তিনটা বাদে, এই তিনটা বাদে বাকি সবগুলোর উপরে সবগুলো হচ্ছে সার্ভিস। যেহেতু এটা একটা হেলথ কেয়ার রিলেটেড প্রতিষ্ঠান, এখানে ডাক্তার সার্ভিস আছে, নার্স সার্ভিস আছে, অনেক ধরনের সার্ভিস আছে, হ্যাঁ, নার্সিং কেয়ার, ডাক্তার, এগুলো আস্তে আস্তে দেখতে পারবেন আপনারা।
তো ইনভেন্টরি যেটা বোঝায় ফিজিক্যাল প্রোডাক্ট, এই ফিজিক্যাল প্রোডাক্ট এখানে আছে তিনটা। ওকে, তারপর কি আছে দেখেন, তারপর বলছে সেলস প্রাইস, কত টাকা এটা বিক্রি হবে। আমরা ওখানে সেলস প্রাইসটা আগে বসেছিলাম, দেখেন সেলস প্রাইসটা আমরা এখানে আমরা বসাবো এক্সেল। সেলস প্রাইস এখানে দেওয়া আছে, এই যে সেলস প্রাইস অবলিক রেট, এই ঘরে আমরা বসাবো বিক্রির দাম। ওকে, এখানে বলছে ট্যাক্স অন সেলস, সেলসের উপর কোনো ট্যাক্স আছে কিনা আমরা দেখি আমাদের কাস্টমার কি বলে বা আমাদের ক্লায়েন্ট কি বলে। আমাদের ক্লায়েন্ট বলছে ট্যাক্সেবল নাই, সেলসের উপরে কোনো ট্যাক্স নেই, যার কারণে আমরা দিচ্ছি না। ইনকাম অ্যাকাউন্ট এখানে ফাঁকা, এখানে ইনকাম অ্যাকাউন্ট কিন্তু যখন আমরা ম্যানুয়ালি অ্যাড করেছি তখন কিন্তু আমাদেরকে দিতে হয়েছে বা ওখানে অটোমেটিক্যালি দেওয়া ছিল, এটা কিন্তু এখানে দিতে হবে না। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি ইনকাম অ্যাকাউন্ট চলে আসবে। বাট যখন আমরা জিরো শিখবো, জিরো শেখার সময় দেখবেন যে এই ইনকাম অ্যাকাউন্ট বা সেলস অ্যাকাউন্ট এগুলো প্রত্যেকটা অ্যাকাউন্ট করে এখানে বসাতে হবে। ওকে, আচ্ছা তাহলে যেহেতু আমাদের এই দুইটা ফাঁকা, আপাতত আমরা যেটা দিচ্ছি না। দেখেন এই যে এখানে সেলস আর হচ্ছে প্রাইস, সেলস 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 পারচেজ অ্যামাউন্ট, ইনক্লুডিং ট্যাক্স, এগুলো নাই। এই যে ইনকাম অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা এগুলো নাই, এগুলো অ্যাডিশনাল দেওয়া আছে, এগুলো কিছুই নাই, এগুলো আমরা দিচ্ছি না। ঠিক আছে, এরপরে দেখি আর কি আছে। পারচেজ ডেসক্রিপশন আছে। হ্যাঁ, পারচেজ ডেসক্রিপশনটা আমরা এখানে কপি করব, কপি করে পারচেজ ডেসক্রিপশনটা এখানে বসাবো। ওকে, দেখেন পারচেজ ডেসক্রিপশনে শুধুমাত্র এই যে তিনটা প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, বাকিগুলোর কোনো ডেসক্রিপশন নাই। কারণ হচ্ছে বাকি সবগুলো হলো সার্ভিস, সার্ভিসের কোনো ডেসক্রিপশন হয় না। ওকে, যেমন পারচেস কোনো একটা প্রোডাক্ট কিনলে আপনি বলতে পারেন যে এটা 6 ইঞ্চি না 12 ইঞ্চি, এটা মানে ওয়েট কত, 2 কেজি না 5 কেজি, এরকম বলতে পারেন। বাট সার্ভিসের তো এরকম কোনো ডেসক্রিপশন হয় না, যার কারণে সার্ভিসের ডেসক্রিপশন ফাঁকা। শুধুমাত্র তিনটা যে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট, এই তিনটাতে ডেসক্রিপশন আছে। এরপর দেখেন বলছে কি পারচেস কস্ট, আমরা এখন দিছিলাম না পারচেস কস্ট, দিলাম পারচেস কস্ট, পারচেস কস্টের জায়গায় আমরা পারচেস কস্ট বসাই দিই। এরপর আর কি আছে, এক্সপেন্স অ্যাকাউন্ট, এটা দিতে হবে না, এটা কুইক বুক অটোমেটিক নেবে। কোয়ান্টিটি অন হ্যান্ড, এই যে তিনটা আমাদের ফিজিক্যাল সার্ভিসের তো কোনো ধরনের একজন ডাক্তার একটা জায়গায় সার্ভিস দিতে যাবে, তার তো আর কোনো কোয়ান্টিটি হয় না, কোয়ান্টিটি হবে কোনটার, ফিজিক্যাল প্রোডাক্টের, যার কারণে এই তিনটা প্রোডাক্টেরই কোয়ান্টিটি অন হ্যান্ড 100 করে দেওয়া আছে। আমরা এখানে দেখি কোয়ান্টিটি অন হ্যান্ড কোথায়, কোয়ান্টিটি অন হ্যান্ড, মাঝখানের এই ইনফরমেশনগুলো আমাকে দেয় নাই, যার কারণে আমি কিন্তু এটা দিচ্ছি না। তাই বলে কিন্তু এটা আবার ভুল করে আবার ডিলিট করে দিয়ে না, এটা যেহেতু নাই এটা আমরা ডিলিট করে দিই নাকি, এভাবে ডিলিট করে আবার দিই না। হ্যাঁ, যেটা নাই সেটা নাই, ফাঁকাই থাকবে, পড়ে থাকবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপর হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, এটা দিতে হবে না, এটা কুইক বুক অটোমেটিক্যালি নেবে। আসছে হচ্ছে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, এই কোয়ান্টিটি অ্যাজ অফ ডেটটা আমাদের লাগবে, এটা কবে থেকে ছিল আপনার ইনভেন্টরিতে, আমরা কিন্তু ম্যানুয়ালি করার সময় দেখছি। হ্যাঁ, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট বসাইলাম। তাহলে আমরা যা যা তথ্য পাইছি সেই তথ্যগুলো এখানে বসাইলাম, বাকি যেগুলো ঘরের তথ্য আমাদের কাছে নাই সেগুলো ফাঁকা রাখলাম, রেখে এটাকে আমি সেভ করে ফেলব। সেভ করলাম ডেস্কটপে, সেভ, ইয়েস। ওকে, তাহলে এটা আমরা কেটে দিই, দিয়ে আমরা আবার কুইক বুকে যাই। এখানে আমরা এখন ব্রাউজ করব, ব্রাউজ করে এই তো মনে হচ্ছিল, হ্যাঁ নোট দিলাম,
নেক্সট। নেক্সটগুলো দেখেন আগের মতোই আপলোড থেকে ম্যাপ ডাটায় আসছে। এখানে দেখেন ঠিক হেডগুলো সেম সেম আছে, হ্যাঁ, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেম, এসকিউ, টাইপ, ওকে। যেটা নো ম্যাচ তার মানে এটা আমরা দিতে পারিনি তাকে, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট এগুলো দিতে পারিনি, ঠিক আছে। এইভাবে ডাটাগুলো ম্যাপ করে নিয়ে আমরা নেক্সট করব। নেক্সট করলে ঠিক আগের মতোই দেখেন সবগুলো আমাদেরকে এক লিস্টে দেখাচ্ছে, হ্যাঁ। এগুলোতে কোয়ান্টিটি জিরো মানে এগুলো সব সার্ভিস, আর যেগুলো কোয়ান্টিটি আছে মানে এগুলো সব। না, ইনভেন্টরি করার সময় আমি আপনাকে বলি, ইনভেন্টরিতে যখন কোনো প্রোডাক্ট আপনি ঢোকাবেন, হ্যাঁ, তখন অলওয়েজ সবার ক্ষেত্রেই বলছি, শুধু আপনাকে না, সবার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন সেটা ভ্যাট অ্যাড করেই আসছে, ওকে। মানে আপনি এখন যে অ্যামাউন্টটা পাচ্ছেন, না, ইনভেন্টরি করার সময় আপনাকে কোনো পার্সেন্টেজ দিতে হবে না, কুইক বুকের ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ। মানে আপনার কাছে যে অ্যামাউন্টটা আসছে, ধরেন একটা প্রোডাক্টের অ্যামাউন্ট আসছে 50 টাকা, ঠিক আছে, এটার উপর ধরেন 10% ট্যাক্স আছে, ওকে। তাহলে এই 50টা, কোনটা টিক দিতে হবে না? হ্যাঁ, 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 হ্যাঁ। না, 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 কিছু দিবেন না, 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 কিছু দিবেন না, এটা ব্ল্যাঙ্ক যাবে। কারণ হচ্ছে কি, আপনাকে বলি, ধরেন ব্যাংকে একটা টাকা জমা হলো, ব্যাংকে টাকা জমা হলো 100 টাকা, হ্যাঁ। এটা কেন জমা হলো? আপনি প্রোডাক্ট সেল করলেন বলে জমা হলো। এখন প্রোডাক্ট যে আপনি সেল করলেন, এই যে 100 টাকা, এই 100 টাকার মধ্যে কিন্তু আপনি ট্যাক্স ধরেই সেল করছেন। ব্যাংকে টাকা জমা হয়েছে কি ট্যাক্স অ্যামাউন্ট সহই যোগ হয়েছে, তাই না? সেম এই ক্ষেত্রে ইনভেন্টরির ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই, যে ইনভেন্টরিতে যখন কোনো প্রোডাক্ট আসছে, সেটার যে কি বলে ট্যাক্স, ওকে, এই ট্যাক্সটা এখানে ইনক্লুসিভ করেই দেওয়া হয়েছে, হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে এক্সক্লুসিভ করে দিবে, সেটা হচ্ছে ধরেন কাস্টমাইজ কিছু সফটওয়্যার আছে, ওরাকল আছে, সেখানে যদি আপনি চান যে ভাই আমি ট্যাক্স এভাবে দেখাবো না, আমি ট্যাক্সটা আমার আলাদাভাবেই দেখায় দিব, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। বাট কুইক বুকের ক্ষেত্রে এইখানে আপনার টোটাল অ্যামাউন্ট মানে ইনক্লুডিং ট্যাক্স টোটাল অ্যামাউন্টটাই আসবে, বুঝতে পারছেন? মানে ইনভেন্টরি অ্যাড করার সময় আপনি আলাদা করে ট্যাক্স এখানে অ্যাড করতে পারবেন না, ওকে। ওকে, আসেন তাহলে আমরা এটা ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখেন আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্টে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে, ওকে। এখন দেখেন আপনাদেরকে আমি কিছু জিনিস একটু শেয়ার করে দিয়ে দিই, তাহলে এগুলো পরে আবার ভুলে যাবো। আচ্ছা, এগুলো কপি করে নেওয়া যাবে না। আজকে আমরা দুটো জিনিস করছি, একটা হচ্ছে সাপ্লায়ার অ্যাড করছি, আর একটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করছি। কাস্টমারের লিস্ট আপনাদেরকে দিছিলাম না আগে? আচ্ছা, আচ্ছা, আমি সবই দিচ্ছি, আপনার এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সাপ্লায়ার, কাস্টমার, চার্ট অফ অ্যাকাউন্ট সবগুলো আমি আবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আপনাদের যেটা কাজ হবে দেখেন, এখন পর্যন্ত আমরা কি কি করছি, আমরা অ্যাকাউন্ট খুলছি। আচ্ছা, কারো কারো অ্যাকাউন্ট কি এক্সপায়ার হয়ে গেছে নাকি? আচ্ছা, খুলেছেন, খুলতে পেরেছেন? আমি কি কোনো লিঙ্ক দিছিলাম খোলার জন্য?
আচ্ছা, তাহলে তো তাহলে তো সবাই নতুন অ্যাকাউন্ট খুলতে জানেন এখন, আর কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তারপরেও কেউ যদি খুলতে প্রবলেম হয় আমাকে একটু গ্রুপে লিখবেন, আমি লিঙ্ক আবার দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা হচ্ছে, আমরা প্রথমে যেটা করেছি, আমরা কুইকবুক অ্যাকাউন্ট খুলেছি। কুইকবুক অ্যাকাউন্ট খুলে আমরা আমাদের কোম্পানি রেজিস্টার করেছি। কোম্পানি রেজিস্টার করার পর আমরা ট্যাক্স অ্যাড করেছি, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা শিখেছি, তাই তো? এগুলো সবার মনে আছে তো? ওকে, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা শেখার পরে আমরা শিখেছিলাম কাস্টমার অ্যাড করা, যার কাছে আমরা বিক্রি করব। কারণ সেই লোকটা সিস্টেমে না থাকলে ও তো বুঝতে পারবে না যে আপনি কার কাছে বিক্রি করবেন। এই জন্য আমরা কাস্টমার অ্যাড করা শিখেছি। এরপর আজকে আমরা শিখলাম হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়েই মূলত আমাদের বিজনেস, তাই না? আমরা তারপর আমরা শিখলাম হচ্ছে সাপ্লায়ার, মানে সাপ্লায়ারের কাছ থেকে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কিনবো, কিনে আমরা আমাদের কাস্টমারের কাছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বিক্রি করবো। হ্যাঁ, এবং এই যে কেনা বেচা করতে গিয়ে আমাদের লাগবে হচ্ছে ট্যাক্স। কত টাকা ট্যাক্স দিয়ে আমার এটা কিনতে হবে বা কত টাকা ট্যাক্স দিয়ে আমার এটা বিক্রি করতে হবে, এই জন্য আমরা ট্যাক্স অ্যাড করা শিখেছি। এবং চার্ট অফ অ্যাকাউন্ট শিখেছি, এই কেনা বেচা করতে গিয়ে কোন কোন চার্ট অফ অ্যাকাউন্টে কি কি হিসাব জমা হবে, এই জন্য আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা শিখেছি। তার মানে আপনারা যদি আজকের ক্লাসটা একটু প্র্যাকটিস করেন, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ট্রানজেকশনে চলে যাব। ট্রানজেকশন মানে কেনা বেচা, বিচার বেচা বিক্রি আমরা সফটওয়্যারের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস করতে না বলে সমস্যা। আচ্ছা, না না, এটা এটা এলাকা ভিত্তিকও অনেক সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন? মানে ধরেন যে আপনার এলাকার নেট খুব ভালো, আবার কোনো কারণে আবার দেখা গেল কোথাও একটা কেবল টেবল কেটে গেল, আপনি পড়লেন বিপদে। হ্যাঁ, হইতে পারে এরকম। কোনো সমস্যা নাই, যদি আপনারা প্র্যাকটিস করতে না পারেন, যদি এটা বুঝতে না পারেন, দেখতে না পারেন, ক্লাস একটা দুটো বাড়ায় হলে আমি করে দিব, কোনো অসুবিধা নেই। এগুলো নিয়ে টেনশন করবেন না, ঠিক আছে? মেকআপ ক্লাস নিব না? হ্যাঁ, ঠিক আছে। আমি আমি বলি আমি বলি আমি আপনাদেরকে বলি, নেক্সট ক্লাসে আমি সবগুলো একটু রিভিউ করে দিব আপনাদেরকে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের আজকের ক্লাস বাদ দিয়ে আগের ক্লাসের ভিডিওগুলো কি আপনাদের কাছে আছে? সবগুলোকে আমি দিছিলাম না? আচ্ছা, বুঝতে পারছি। ওটাতে হচ্ছে ওই যে সাউন্ডের প্রবলেম ছিল। ওকে, আজকে ইনশাল্লাহ সাউন্ডের প্রবলেম হবে না। আজকেরটা এখন আপলোড হতে কত সময় লাগে জানি না, বাট আমি রাতে আপলোড দিয়ে দিব আর কি, সকালের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যতটুকু পারেন, যতটুকু পারেন, কারণ আশা করা যায় নেক্সট ফ্রাইডেতে আর কোনো প্রবলেম থাকবে না, আশা করা যায়। হ্যাঁ, তো যতটুকু পারেন আপনারা হচ্ছে এই এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন বা। হ্যাঁ, 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 বুঝি নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই। যদি আপনারা আসতে না পারেন, যদি আপনারা আসতে না পারেন, নেক্সট ক্লাস করার সময় যখন আমরা ওই মৌচাকে বসে ক্লাস করব, হ্যাঁ, তখন আপনাদেরকে এরকম অনলাইনে নিয়ে আমরা ক্লাস করব, কোনো সমস্যা নেই। আজকে আমার যেমন স্ক্রিন, আজকে যেমন আমার আমার স্ক্রিনটা দেখে হ্যাঁ, হ্যাঁ, দেখেন আজকে যেমন আজকে আমার স্ক্রিনটা দেখে দেখে আপনারা ক্লাস করছেন, কোনো প্রবলেম কি মনে হইলো? মানে প্রবলেম একটাই, সেটা হলো আমাকে চোখের সামনে দেখা যাচ্ছে না, এটাই তো, আর তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, শোনেন, আপনাদেরকে বলি, যারা যারা আপনারা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শিখতেছেন, কুইক বুক জেরো শিখবেন, শুরুতে মার্কেট প্লেসের শুরুতে, হ্যাঁ, নিজেকে পরিচয় দিবেন বুক কিপার হিসেবে, বুক কিপার। শুরুতেই অ্যাকাউন্টেন্ট হিসেবে পরিচয় দিবেন না, এর কারণ আছে। ধরেন আপনি অ্যাকাউন্টিং খুব ভালো জানেন,
কিন্তু আপনাকে আমি শুরুর দিকে কেন বুককিপার হিসেবে পরিচয় দিতে বলি, তাহলে ধরেন যে মানে আপনার জন্য সিম্পল জিনিসগুলো সামনে আসবে। বিদেশে অ্যাকাউন্টেন্ট মানে কিন্তু অনেক বড় কিছু। এখন অ্যাকাউন্টেন্ট মানে বিশাল ব্যাপার। বিদেশে সবাই বুককিপার। আপনি যখন নিজেকে বুককিপার হিসেবে পরিচয় দিবেন, আমরা এখন যা শিখতেছি এটা মূলত আমরা বুককিপিং শিখতেছি। আমরা একটা সফটওয়্যারে কিভাবে এন্ট্রি দেব, হ্যাঁ, এই জিনিসগুলো শিখতেছি, বাট আমরা কিন্তু ডাটা অ্যানালাইসিস শিখতেছি না। একজন অ্যাকাউন্টেন্ট এইসবের পাশাপাশি তিনি ডাটা অ্যানালাইসিস করেন, তিনি প্রফিট অ্যান্ড লস বের করেন, মানে অনেক ধরনের অ্যাক্টিভিটি তিনি করেন। এই জন্য আপনাদের শুরুতে পরিচয় হবে বুক কিপার। এই এই পরিচয় আপনার অন্তত 6 মাস চলবেন, অন্তত 6 মাস। ঠিক আছে? তারপরে যদি কনফিডেন্ট মনে করেন যে হ্যাঁ আমি তো ভাই এখন অনেক কিছু জানি, তাহলে আপনি নিজেকে অ্যাকাউন্টেন্ট পরিচয় দিবেন। বুঝতে পারলেন কি? মানে আপনি নিজে যতক্ষণ পর্যন্ত কনফিডেন্ট না হবেন যে হ্যাঁ আমি এখন একজন অ্যাকাউন্টেন্টের মতো আচরণ করতে পারি। আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেই। আপনাদের ক্লাসে মনে হয় বলছিলাম যে আমার একজন স্টুডেন্ট আছেন কানাডিয়ান, মানে বাংলাদেশি মানুষ, কানাডায় সিটিজেন আর কি। উনি ওখান থেকে কুইক বুক শিখেন আমার কাছ থেকে। বলছিলাম কি? আচ্ছা, ওনার কাছ থেকে আমি অনেক তথ্য পাই আর কি। হ্যাঁ, উনি উনি যেমন আমাকে জানিয়েছেন কিরকম কানাডাতে কিরকম হয় জানেন? কানাডাতে একদল মানুষ, ওরা কি করে, ওরা মানে এটা সবার ক্ষেত্রে না, মানে অনেকেই খুব ভালো ভালো পড়াশোনা করে, অনেক গবেষণা করে, সেটা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, ইন্টার পর্যন্ত পড়ে আর পড়ে না, বা ম্যাট্রিক পর্যন্ত বা 10 ক্লাস বা 12 ক্লাস পর্যন্ত পড়ে ওরা আর লেখাপড়ার দিকে যায় না। ওরা তখন কি করে, যে যেদিকে কাজ করতে চায় সে সেদিকের জন্য 2 বছর একটা ডিপ্লোমা করে। যেমন ধরেন কেউ অ্যাকাউন্টিং এর উপর 2 বছর একটা ডিপ্লোমা করবে। ঠিক আছে? এই ডিপ্লোমা করে সে যে চাকরি পায়, সে চাকরি পায় কিন্তু বুক কিপারের চাকরি। এই বুক কিপারের চাকরি সে সারা জীবন করে, 30-35 বছর সে চাকরিটা করে। এবং এই বুক কিপারের চাকরি করে সে যে টাকা পয়সা কামায় সেটা খাওয়ার লোক থাকে না তার। বুঝতে পারছেন? তো মানে এই কথাটা আপনাদেরকে আমি কেন বললাম, আপনি যদি নিজেকে সারা জীবন বুক কিপার পরিচয় দেন, তারপরেও আপনার দাম, আপনার ডিমান্ড কমবে না। বুঝতে পারছেন? মানে বিষয়টা হচ্ছে যে আমি নিজেকে কম বলে বেশি কাজ করতে পারি, এটা ভালো। বাট কিছু কিছু ক্ষেত্রে আবার দেখাইতেও হয়। বাট আমার সাজেশন হচ্ছে আপনার অন্তত 6 মাস নিজেকে বুক কিপার পরিচয় দিবেন মার্কেট প্লেসে, যে আমি একজন বুক কিপার। এবং যখন আস্তে আস্তে আপনি কনফিডেন্ট হবেন যে হ্যাঁ আমি ভিতরের প্রবলেমগুলো ধরতে পারি, এটা কেন কম হলো, এটা কেন বেশি হলো আমি ধরতে পারি, মোটামুটি ডাটা নিয়ে কাজ করতে পারি, তখন আপনি অ্যাকাউন্টেন্ট পরিচয় দেন, তখন আপনার রেটও বাড়াইতে পারবেন। আপনাকে বলি যে, যে ধরেন পৃথিবীর সব থেকে বড় অ্যাকাউন্টেন্ট, যে কথার কথা বলতেছি আর কি, হ্যাঁ, যে ধরেন অ্যাপেলের মতো কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট, কথার কথা বলতেছি, যে অ্যাপেলের মতো কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট, সেও অ্যাকাউন্টিং এর 100% জানে না। আমরা তো অনেক পরে, আমাদের হিসাব তো অনেক পরে। বুঝতে পারছেন? মানে অ্যাকাউন্টিং একটা সমুদ্রের মতো, এটার সমস্ত কিছু জানা আসলে একটা মানুষের পক্ষে সম্ভব না। তারপরেও ধরেন এই জন্য বলতেছি যে আপনার নিজেদেরকে আগে বুক কিপার পরিচয় দিবেন, আস্তে আস্তে যে আমি হচ্ছে তোমার বুক কিপিং এর কাজ করব, তোমার অ্যাকাউন্টিং এর মানে তো তোমার যে ডাটা আছে ডাটাগুলো আমি এন্ট্রি দিয়ে দিব, এইভাবে শুরু করবেন। বুঝতে পারছেন? তারপরে আস্তে আস্তে যখন আপনি ক্যাপাবল হয়ে যাবেন, তখন আর আমার কিছু বলা লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন কি করতে হবে। ওকে? অ্যাকাউন্টেন্টের আপনার মানে স্যালারি বেশি, পেমেন্ট বেশি, তার রিকোয়ারমেন্টও বেশি, তাকে অনেক কিছু জানতে হয়। বুঝতে পারছেন? মোটামুটি হ্যাঁ, 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 হ্যাঁ। আপনাদেরকে বলছিলাম না ওই যে ইনডিড বলে একটা প্ল্যাটফর্ম আছে, ইনডিড। ইনডিডে ইনডিডে দেখেন মানে অ্যাকাউন্টিং জব সার্চ করে দেখবেন, কুইক বুক অ্যাকাউন্টিং জব সার্চ করে দেখবেন, ইনডিড, INDEED। আচ্ছা, এইটাতে সার্চ করে দেখেন মানে কত ক্যাটাগরির অ্যাকাউন্টিং জব আছে এবং কত ক্যাটাগরির অ্যাকাউন্টিং মানুষ চায়, মানে আপনি চিন্তাই করতে পারবেন না। এগুলো একটু মাঝে মাঝে সার্চ করে দেখবেন আপনারা, তাহলে অনেক অভিজ্ঞতা হবে।
না, যদি যদি বাংলাদেশি কোম্পানি হয় তাহলে আপনি ইন্টার পাস করার পরে আপনি বলবেন যে আমি অ্যাকাউন্টেন্ট। বাংলাদেশি কোম্পানি কখনো বলবেন না আপনি বুককিপার। হ্যাঁ, বুককিপার বললে ওরা মনে করবে যে আপনি বোধহয় 8-9 পাস করেন নাই, আপনি কিছু জানেন না। বুঝতে পারছেন? বাংলাদেশি কোম্পানি হইলে আপনি শুরুতেই বলবেন আমি অ্যাকাউন্টেন্ট। সেটাই, সেটাই। এই আর কি। যাই হোক, অসুবিধা নাই। আপনাদের তাহলে এটাই টাস্ক। আপনারা এইটা এগুলো সব আপলোড করে ফেলেন, করে ফেলেন। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ট্রানজ্যাকশনে চলে যাব, হ্যাঁ? সেটাই আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, বাট আমরা চেষ্টা করবো আর কি। বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে তাহলে। হ্যাঁ, বুঝতে পারিনি, কথাটা কেটে গেছে। ও, হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে গ্রুপে দিয়ে দিন, আপনি আপলোড করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিন। জি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি এখন আপলোডে দিব, এখন কতক্ষণ লাগবে জানি না। আমি লিঙ্কটা আপনাদেরকে পাঠাই দিব। যদি লিঙ্কে ঢুকতে না পারেন তাহলে বুঝবেন যে আপলোড শেষ হয় নাই। হ্যাঁ, লিঙ্কে ঢুকতে পারলে বুঝবেন যে আপলোড হয়ে গেছে আর কি। ঠিক আছে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে, আমি আপলোড করে দিচ্ছি, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম।